এক শক্তির যথাযথ ব্যবহার, ঠিক আছে। এখানে কি বলেছে, আমি যেই জিনিসগুলো দাগ দেবো বইয়ে ওগুলো ভালো করে দাগ দিবি, ভালো করে মুখস্থ করবি। এখানে 9টা কি করে আসছে আমরা ভুলে গেছি। দেখ, শক্তির যথাযথ ব্যবহার। শক্তি বলতে এখানে কিসের কিসের কথা পড়বো আমরা মূলত? প্রথমে আমাদের জ্বালানির কথা বলা হয়েছে, ঠিক আছে। মানে শক্তির যথাযথ ব্যবহারের ক্ষেত্রে জ্বালানি মানে যেই শক্তিগুলো আমরা ইউজ করি, যেগুলো থেকে কারেন্ট ফারেন্ট বা অন্যান্য কাজে আসে, আমাদের দৈনন্দিন জীবনে যে কাজে যেসব শক্তি লাগে সেই সব শক্তির মানে কিভাবে আসে বা ওগুলো সম্পর্কে আমরা পড়বো, ঠিক আছে। তো দেখ, প্রথমে আমাদের বলেছে জ্বালানি জিনিসটা কি। জ্বালানি কি, যাদেরকে আমি যদি পোড়াই, ঠিক আছে, পোড়ানো মানে কি দহন করি, তাহলে কি তাপ আর আলো উৎপন্ন হবে, সেগুলোকেই আমরা কি বলি জ্বালানি বলি। বোঝা গেল? মানে জ্বালালে তাপ তো উৎপন্ন হবেই, তাই না, আর আলো উৎপন্ন হবে, আগুন জ্বলবে, আলো উৎপন্ন হবে, তো এদেরকে কি বলা হয়? জ্বালানি বলা হয়। এবার কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি হলো জীবাশ্ম জ্বালানির উদাহরণ। কি জ্বালানি এরা? জীবাশ্ম জ্বালানি। তাহলে জ্বালানির মধ্যে এদের একটা বিশেষ টাইপ, এরা হলো এটা জীবাশ্ম প্লাস জ্বালানি। বোঝা গেল? জীবাশ্ম মানে পড়া আছে তো সব ভূগোলে, তাই না? কি জীবাশ্ম মানে? পাললিক পাথরের মধ্যে কি কোনো জীব মানে অনেকদিন আগে পাথরে চাপা পড়ে টরে ওরা জীবাশ্মে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। সেগুলো হচ্ছে কি কয়লা, পেট্রোল, ডিজেল, এলপিজি। এরা হচ্ছে কি এক ধরনের জীবাশ্ম, এরা ভালো আবার জ্বালানি হিসাবেও ব্যবহার হয়, এই জন্য এটা জীবাশ্ম জ্বালানি। এলপিজি যে বাড়িতে যে গ্যাস তৈরি হয়, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এবার কি বলেছে? হ্যাঁ, ভিন্ন ভিন্ন জ্বালানির দহনে উৎপন্ন। এবার আমি বলছি যে তোর ধর পেট্রোল আছে, ডিজেল আছে, তারপরে এলপিজি, এই উদাহরণগুলো আছে, এদের মধ্যে কে বেশি তোর মানে এফিশিয়েন্ট, মানে কাকে আমি পুড়িয়ে বেশি হিট পাবো, তাহলে কি করতে হবে? আমার সবাইকে সেম পরিমাণে নিতে হবে, এটাও এতটুকু নিলাম, এটাও এতটুকু নিলাম, ওটাও অতটুকু নিলাম, এবার ওদেরকে জ্বালালাম সবাইকে আলাদা করে। তো সেম পরিমাণ নিয়ে জ্বালিয়ে যে বেশি হিট দেবে তাকে আমরা কি বলবো? তার তাপন মূল্যটা বেশি। বোঝা গেল? তাহলে তাপন মূল্য জিনিসটা কি হয়ে গেল? 1 কেজি ভরের, মানে বললাম না একই পরিমাণ নেব, সেই একই পরিমাণটা কত? 1 কেজি। তাহলে 1 কেজি ভরের কোনো কঠিন তরল বা গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ পরিমাণ দহনে, ঠিক আছে, জ্বালাতে হবে, কিন্তু মানে আধখাচড়া করে জ্বালালে হবে না, সম্পূর্ণ জ্বালাতে হবে। সম্পূর্ণ দহনে যে পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় তাকেই কি বলা হয়? তাপন মূল্য বলা হয়। এর ইউনিট কি হবে তাহলে? শক্তির একক বাই ওই ভরের একক, তাই না? সেম ভরে কতটা শক্তি দিচ্ছে, তাহলে শক্তির একক আমরা কি নিচ্ছি এখানে? কিলো জুল নিচ্ছি, ঠিক আছে। আর ওয়েট কি, মাস কি নিচ্ছি? মাসের একক কেজি। তাহলে কি হয়ে গেল? কিলো জুল পার কেজি। বোঝা গেল? এবার দেখ, তোর বিভিন্ন পদার্থের আর কি তাপন মূল্যের একটা লিস্ট দিয়েছে। তো লিস্ট অত মুখস্থ করার দরকার নেই, কিন্তু এখান থেকে তোর কীটা মুখস্থ করতে হবে? লিস্টের পরে অর্ডারটা যে দিয়েছে সেটা মুখস্থ করতে হবে। যেমন দেখ, শুকনো কাঠ, ঠিক আছে, শুকনো কাঠ তোর যদি 17,000 হয়, সেখানে কয়লার 15 থেকে 34,000। বোঝা গেল? মানে প্রায় ডবল পর্যন্ত চলে যায়। এমনি নর্মাল কাঠের থেকে তুই যদি কয়লা পোড়াস, একই পরিমাণ জ্বালালে তুই কয়লা দিয়ে প্রায় ডবল হিট পাবি, তাই না? ডবল অবধি পেতে পারিস। তো এই সংখ্যাগুলো দেখে তোরা জাস্ট আইডিয়াটা নিবি যে এটা এত হলে এটা কত বেশি, এটা কত বেশি, আইডিয়াটা নিবি, কিন্তু ভ্যালুগুলো মুখস্থ করার দরকার নেই। ফাইনালি এই নিচে যে দিয়েছে অর্ডারটা, সেই অর্ডারটা মুখস্থ করবি যে সবচেয়ে বেশি কি আমাদের এলপিজি হচ্ছে সবচেয়ে বেশি এফিসিয়েন্ট, মানে সেম পরিমাণে সবচেয়ে বেশি হিট জেনারেট করে। তারপরে পেট্রোল, তার থেকে একটু কম কেরোসিন, তার থেকে একটু কম ডিজেল, তারপরে কয়লা, আর সবচেয়ে কম কাঠ, ঠিক আছে। এবার কি বলেছে? এই যে জীবাশ্ম জ্বালানিগুলো আমরা পড়লাম, তাই না, তাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা, কেন এগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে? আমরা জানি পৃথিবীতে সব কিছুই কি লিমিটেড, তাই না? তাহলে
এটা শেষ হয়ে যাবে যদি আমরা সমানে ব্যবহার করে যাই কিছু না ভেবে, ঠিক আছে? তাহলে এটা যেন তোর শেষ না হয়ে যায় সেই জন্য আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে আমরা ফিউচারেও সেটা মানে ঠিকঠাক করে শক্তির যে চাহিদা হবে সেটা পূরণ করতে পারি, তাই তো? তারপরে কি বলেছে, এটা তৈরি হতে কোটি কোটি বছর সময় লাগে। জানিসই তো কয়লা টয়লা তৈরি হতে পাললিক শিলাস্তর পর পড়েছিস না, বহু বছরের এগুলো ঘটনা, কোটি কোটি বছর সময় লাগে। ওই জন্য তুই ভাবলি যে না শেষ করে দিলাম আবার তৈরি হয়েই যাবে, ওটা হতে হতে মানে সব শেষ হয়ে যাবে। ওই জন্য একে কি বলা হয়েছে, পুনর্নবীকরণ যোগ্য নয়। পুনর্নবীকরণ যোগ্য মানে কি বলতো, মানে পুনরায় ব্যবহার, পুনরায় তৈরি করা যাবে। পুনর্নবীকরণ যোগ্য মানে পুনরায় যেগুলো তৈরি করা যায়। যেমন ধর তোর যদি বলি বায়ু শক্তি, তো বায়ু তো প্রবাহিত হয়েই যাচ্ছে, ওটা দিয়ে তুই যদি কারেন্ট উৎপাদন করিস কিছু যায় আসে না, তোর বায়ু প্রবাহিত হবেই আবার, ঠিক আছে? সেই জন্য ওটা পুনর্নবীকরণ যোগ্য বলতে পারি, তাই না? কিন্তু এটাকে আমরা পুনর্নবীকরণ যোগ্য বলবো না, কারণ এটা একবার যদি আমি জ্বালিয়ে নিলাম ব্যাস শেষ, আবার কোটি কোটি বছর সময় লাগবে হতে। এবার কি বলেছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমালে এদের দহনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আর অন্যান্য গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে হ্রাস পাবে, ঠিক আছে? তাহলে গ্রিনহাউস গ্যাস যদি কমে যায় পরিবেশ থেকে তাহলে কি হবে, গ্রিনহাউস এফেক্ট যেটা, এফেক্টের ফলে যা যা হয় সেগুলোও কমে যাবে। গ্রিনহাউস এফেক্টের ফলে কি হয়, খারাপ একটা জিনিস, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তাহলে বিশ্ব উষ্ণায়নটা খারাপ জিনিস যেটা, সেটা কমে যাবে যদি আমরা জীবাশ্ম জ্বালানিগুলো কম ব্যবহার করি। আর কি বলেছে, যেটা প্রথমে বললাম, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি মজুত রাখা দরকার, যাতে মানে ভবিষ্যতেও যখন শক্তির দরকার হবে তখন কি করতে হবে, তারা যেন ব্যবহার করতে পারে, ঠিক আছে? আর কি বলেছে, তাই আমাদেরকে এখন মানে কি করতে হবে, আমাদেরকে এমন কিছু ভাবতে হবে যে এই মানে জীবাশ্ম জ্বালানিগুলো তো একদিন শেষ হয়ে যাবে, তো এগুলোর বদলে আমাদেরকে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে শক্তি উৎপাদন করার কথা ভাবতে হবে, মানে যেগুলো আমরা ব্যবহার করলেও শেষ হবে না, ঠিক আছে? তো স্থিতিশীল উন্নয়নের ধারণা, ঠিক আছে? স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি, এই যে লাস্ট লাইনটা যেটা বললাম, ঠিক আছে, সেই লাইনটার কথাই বলেছে। কি বলেছে, যাক ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানবজাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আহরণ ও ব্যবহার করা হয় তাকেই স্থিতিশীল উন্নয়ন বলা হয় বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? ইংরেজি টার্মটাও মুখস্থ করতে হবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তাহলে কি, যে আমার যেগুলো জিনিস শেষ হয়ে যাবে, ঠিক আছে, সোজাসুজি এটা মনে রাখবি আর লিখবি তো ভালো করে বইয়ের ভাষায়, যে জিনিসগুলো আমাদের শেষ হয়ে যাবে, লিমিটেড আছে মানে জীবাশ্ম জ্বালানি, সেগুলো একেবারে শেষ না করে আমরা ভবিষ্যতের প্রজন্মের কথা মাথায় রেখে লিমিটেড ইউজ করব, ঠিক আছে? এটাই হচ্ছে কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। এর মূল লক্ষ্য কি, এর মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য নষ্ট না করে, ঠিক আছে, উৎসসমূহকে কি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা ও বিকল্প শক্তির উৎসের সন্ধান করা। বোঝা গেল, তাই তো? তারপর কি বলেছে, কাজেই স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এটা কি পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়নের ব্যবস্থা। দীর্ঘমেয়াদী কেন, কারণ ওটাই তো সংজ্ঞায় ছিল, তাই না? ভবিষ্যৎ প্রজন্ম ইউজ করতে পারবে, আমরাও ইউজ করতে পারবো, ওরকম একটা কিছু সিস্টেম, সেটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। ওই জন্য এটা দীর্ঘমেয়াদী হবে আর পরিবেশ বান্ধবও হবে, পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই না? আর কি বলেছে, সমগ্র মানব জাতির কি উন্নয়ন হবে এর ফলে, আমাদের প্রজন্মেরও উন্নয়ন হবে, ভবিষ্যৎ প্রজন্মেরও উন্নয়ন হবে, সবার কথাই মাথায় রেখে এটা করা হচ্ছে। হ্যাঁ, এই ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন জনগণের চাহিদা মেটে ও নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, অপরদিকে তেমনই প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ অব্যাহত থাকে, ঠিক আছে? বোঝা গেল, প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ কেন অব্যাহত থাকবে, আমরা লিমিটেড ইউজ করব, সেই জন্য তাড়াতাড়ি ক্ষয় হবে না, তাই তো? আর ওই নাগরিক সুযোগ সুবিধা কেন বৃদ্ধি পাবে, কারণ আমরা আমাদের ওই মানে যেসব কাজ আমরা করছিলাম সেসব আমরা কাজ করতেই পাচ্ছি, তাই না?
মানে শক্তিটা আমাদের আগে উৎপন্ন হচ্ছিল, এখন উৎপন্ন হবে, কিন্তু এখন আমরা মানে একটু বুদ্ধি টুদ্ধি করে এমন করে করব যাতে সবকিছু শেষ না হয়ে যায়, এটাই। এবার দেখ, স্থিতিশীল উন্নয়ন তো হয়ে গেল। স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার। তাহলে আমরা কি বললাম, স্থিতিশীল উন্নয়ন করতে গেলে কি করতে হবে? আমরা এতক্ষণ ধরে কি কি পড়লাম দেখ। প্রথমে পড়লাম যে জ্বালানি কাকে বলে, তারপর দেখলাম আমাদের যে জ্বালানি আছে, ভালো জ্বালানি বলতে আমাদের জীবাশ্ম জ্বালানির কথাই আমরা জানি, ওগুলো দিয়ে আমাদের যত শক্তির চাহিদা সেগুলো মেটে জেনারেলি, ঠিক আছে। কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানিগুলো কি লিমিটেড, তো সেগুলো আমরা যদি যেমন করে খুশি ব্যবহার করি আমাদের কি হবে, শেষ হয়ে যাবে, প্লাস পরিবেশও দূষিত হচ্ছে না, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। তাহলে আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার যদি আমরা কমাতে পারি তাহলে কি ভবিষ্যৎ প্রজন্মও যদি অন্য কিছু না পারে অন্তত কিছু জীবাশ্ম জ্বালানি পেয়ে যাবে, আর জীবাশ্ম জ্বালানির পরিমাণ যদি কমাতে পারি তাহলে কি হবে, ওই পরিবেশ যে দূষণ হচ্ছিল সেই দূষণটাও একটু কমে যাবে। এবার আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার তো কমিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের শক্তির চাহিদা তো কমছে না, তাহলে আমাদের শক্তির জন্য অন্য কোনো একটা ব্যবস্থা করতে হচ্ছে, তাই না? এবার এমন কিছু আমরা ব্যবস্থা করব যাতে সেটা কি, সেটা ইউজ করার পরেও আবার ফিরে আসে, ইউজ করার পরেও আবার ফিরে আসে, মানে তুই যত খুশি ব্যবহার কর আবারও চলে আসবে, ঠিক আছে। সেই ধরনের শক্তিকে কি বলা হয়, পুনর্নবীকরণযোগ্য শক্তি। বোঝা গেল? তাহলে আমাদের এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার কি করতে হবে, বাড়াতে হবে। আর কাকে কমাতে হবে, যেগুলো মানে পুনর্নবীকরণযোগ্য নয় যেগুলো, ঠিক আছে, যেমন কয়লা একবার জ্বালালেই শেষ, পেট্রোল একবার জ্বালালেই শেষ, তাদের ব্যবহার কি করতে হবে, কমাতে হবে। এবার পুনর্নবীকরণযোগ্য শক্তির দেখ কি কিছু হচ্ছে উদাহরণ দিয়েছে, বোঝা গেল। সৌরশক্তি, সূর্য রোজই সূর্য ওঠে, তাই না? তুই সূর্যের শক্তি দিয়ে যা খুশি করে নে, সোলার কুকার নাম তো শুনেছিস এগুলো না, এগুলো ব্যবহার কর, যা খুশি তাই কর, আবার পরের দিন কিন্তু সূর্য উঠবেই, তুই সৌরশক্তি পাবি। তাহলে এটা কি পুনর্নবীকরণযোগ্য, তাই না? মানে শেষ হয়ে যাচ্ছে না। তারপর কি বায়ু শক্তিটা কি হবে, পুনর্নবীকরণযোগ্য, তাই না? জোয়ার ভাটার শক্তিও, মানে যেগুলো কি বলবো, এগুলো মানে নাম শুনেই বোঝা যাবে যে কোনটা পুনর্নবীকরণযোগ্য, কোনটা পুনর্নবীকরণযোগ্য নয়। বোঝা গেল? ভূতাপ শক্তি মানে ওই পৃথিবীর ভেতরে যে হিট আছে সেটা দিয়েও কারেন্ট উৎপন্ন করা যায়, কারেন্ট বা মানে সব কিছু শক্তি পাওয়া যায় এক কথায়। বোঝা গেল? তারপরে এই দেখ বায়োমাস, তোর এখন এই যে বায়োমাস, এটা কিন্তু একটু ইম্পর্টেন্টের, ঠিক আছে। বায়োমাস যে শক্তি, এটা তোর মনে হচ্ছে কয়লাটাও তোর ওই জৈব পদার্থ, তাই না? কয়লা যেগুলো আছে, কিন্তু এর সাথে পার্থক্যটা কি বায়োমাস শক্তির সাথে, এই বায়োমাস যে জিনিসটা এটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই, ঠিক আছে। আজকে ইউজ করলাম, শেষ হয়ে গেল, কিন্তু কয়েকদিন পরেই আমরা এটাকে বানিয়ে নিতে পারবো, সেই জন্য এটা পুনর্নবীকরণযোগ্য শক্তি। কিন্তু কয়লা, পেট্রোল এগুলো কেন নয়, এগুলো হতে অনেক কোটি কোটি বছর সময় লাগে, সেই জন্য ওগুলো পুনর্নবীকরণযোগ্য নয়। কিন্তু বায়োমাস যেটা, ঠিক আছে, ওগুলোর মতোই একটু বায়োমাস যেটা, সেটা হচ্ছে কি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বায়োমাস জিনিসটা কি? বায়োমাস জিনিস পড়বো, এটা হচ্ছে তোর কি বলা হয় বলতো, ওই আবর্জনা, বায়ো মানে জৈব, এটা জানিস তো, ওই জৈব পদার্থ দিয়ে, ঠিক আছে, পচিয়ে টচিয়ে একটা শক্তি। গোবর গ্যাস প্ল্যান্ট নাম শুনেছিস তো, ওই সব এগুলোর মধ্যে পড়ে। হ্যাঁ, এবার কি বলেছে, কোথায় গেল, হ্যাঁ, অনবীকরণযোগ্য শক্তি আর পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ হয়ে গেল, তাই না? এই শক্তি শক্তি পাওয়া যায়। এবার দেখ, দেখতে পাচ্ছিস তো সবাই এখানে? আচ্ছা, এটা তো আর বলার দরকার নেই, এই অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ, তাই না? একটু আগেই বললাম কয়লা, পেট্রোল যেসব জীবাশ্ম জ্বালানি আছে সবগুলোই, তাই না? আর পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণও পড়লাম একটু আগেই। এবার আমাদের কি আছে, খালি এগুলোই ডিটেইলে আছে, মানে এক একটা যে এই পুনর্নবীকরণযোগ্য শক্তি আছে, তাই না, সেগুলো কি আছে ডিটেইলে পড়তে হবে একটু। এবার দেখ, পৃথিবীতে পুনর্নবীকরণযোগ্য শক্তি বল বা অন্য যে কোনো ধরনের শক্তি বল, সব শক্তির উৎস কি? সূর্য। যত ধরনের শক্তি আছে, আমাদের যে শক্তি হাঁটাচলা করি, শরীরের যে শক্তি,
ঠিক আছে, সেগুলো কোথার থেকে আসছে? ইনডাইরেক্টলি সূর্য থেকেই আসছে, তাই না? কিভাবে? সূর্য শক্তি নিয়ে গাছ খাবার বানাচ্ছে, সেই গাছ কেউ খাচ্ছে, আমরা তাদেরকে খাচ্ছি, বা গাছও আমরা খাচ্ছি, ঠিক আছে? ওগুলো খেয়েই আমাদের শক্তি হচ্ছে। এবার বায়ু প্রবাহ কেন হয়? সূর্যর তাপের জন্য কি হয়, কোথাও হিট বেড়ে যায়, লো প্রেশার তৈরি হয়, তখন কি হয়, উচ্চ প্রেশারের জায়গা থেকে বাতাস ছুটে আসে, তাই না? এটাই বায়ু প্রবাহ। সেই বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে আমরা টারবাইন ঘুরিয়ে কি পাচ্ছি? শক্তি উৎপাদন করছি, বায়ু শক্তি। তারপরে সৌরশক্তি সূর্য থেকেই আসছে। এরকম করে যদি তুই ভাবিস, প্রত্যেকটা শক্তি দেখবি, যত শক্তি আছে পৃথিবীতে সবকিছুই কি সূর্য থেকে আসছে। বোঝা গেল? সৌরশক্তি কি? অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। চিরাচরিত কথার অর্থ হচ্ছে মানে পরিচিত, ঠিক আছে? তো অচিরাচরিত মানে কি? খুব একটা পরিচিত নয়, মানে খুব একটা চলে না এখন। মানে সৌরশক্তি কয় জায়গায় আর ইউজ হয়? খুবই কম। আমাদের এদিকে আছে কোথাও নেই, তাই না? খুবই কম জায়গায় আছে, তো সেটা বেশি প্রচলিত নয়, ওটা মানে অচিরাচরিত। এবার দেখ, সৌরশক্তি এটা কি? একদম দূষণমুক্ত, জানিস তো? কোনো দূষণের তো এখানে গল্পই নেই সৌরশক্তিতে। কি দূষণ হবে? সূর্যের আলো এমনি আসছিল, এমনিও আসবে, তুই ইউজ কর না কর, হ্যাঁ। এবার কি এখানে কি তৈরি করা হয়? সোলার কুকার তৈরি করা হয়, যেখানে রান্না করা যায়, তাই না? সৌরশক্তি কাজে লাগিয়ে আর কি যন্ত্র তৈরি করা হয় ওগুলোর উদাহরণ দিয়েছে। সোলার হিটারে জল গরম করতে পারবি। ফটো ভোল্টাইক যে কোষ আছে, কোষ মানে এখানে ব্যাটারি, বুঝলি? ফটো ভোল্টাইক কোষ যে আছে, সেখানে আলোর থেকে কি হয়, ডিরেক্ট আলো পড়বে, কারেন্ট উৎপাদন হবে। তারপরে কি, সোলার হাউসে ঘরকে গরম ওই যে হিটার আর কি, হিটার টাইপের সোলার হাউসে ঘরকে গরম রাখা হয়। তারপরে দেখি নেক্সট পেজ। দেখ, সোলার কুকার আর সোলার ওয়াটার হিটার, এগুলো হালকা হালকা তোকে দিয়েছে এগুলো, ঠিক আছে? ডেসক্রিপশন দিয়েছে যে কেমন কেমন হয়, কি মানে কি নীতি থাকে এদের মধ্যে, নীতি দিয়ে বানানো হয়। এবার তোরা এই জিনিসটা জানিস তো যে কালো রং মানে সব আলোকে শোষণ করে নেয়, সেটাই কালো রং বলে আসলে কোনো রং হয় না, জানিস তো এটা, তাই না? আর সাদা মানে কি, সবাইকে রিফ্লেক্ট করে দেয়, সবাইকে ফিরিয়ে দেয়, সেটাকে আমরা সাদা দেখি। বোঝা গেল? তাহলে আমার কি করব, আমার এখানে আলোটাকে ট্র্যাপ করতে হবে, সূর্যের শক্তিটাকে ট্র্যাপ করতে হবে, মানে আটকাতে হবে। তাহলে আমার কি কালার ইউজ করব? কালো না সাদা? কালো ইউজ করব নিশ্চয়ই, তাই না? তাহলে সবাইকে শোষণ করে নেবে। ওটাই বলেছে যে কালো বর্ণের তল তাপের খুব ভালো শোষক। বোঝা গেল? এই ধর্মকে কাজে লাগিয়ে কি সোলার কুকার আর সোলার ওয়াটার হিটার প্রস্তুত করা হয়। এখানে দেখ আমি নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে? যতগুলো ফ্যাক্ট থাকবে তোরাও যখন পড়বি এরকম করে একটা নাম্বার দিয়ে নিবি, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে, যে মনে থাকবে এখানে এই পয়েন্ট, এই সোলার হিটার আর সোলার কুকারে ধর 1 2 3 4টা আমি পয়েন্ট দিয়েছি, মানে 4টা তোর ফ্যাক্ট ছিল। বোঝা গেল? তো এরকম নাম্বার দিয়ে পড়বি, তাহলে তোর মুখস্থ করতেও সুবিধা হবে। যে মনে রাখবি 1 নম্বরে কি ছিল, একটা ওয়ার্ড জাস্ট কালো। 1 নম্বরে কি ছিল, একটা ওয়ার্ড জাস্ট কালো। তারপরে 2 নম্বরে কি ছিল, ধাতব বাক্স। 3 নম্বরে কি ছিল, প্রতিফলকের সাহায্যে কেন্দ্রীভূত। ঠিক আছে? এরকম করে মুখস্থ রাখবি, নাম্বার দিয়ে জাস্ট একটা করে ওয়ার্ড মুখস্থ রাখবি, তাহলে গোটাটাই মুখস্থ হয়ে যাবে। এটা মুখস্থ করার একটা সহজ পদ্ধতি বললাম। আচ্ছা দেখ তাহলে তারপরে কি বলেছে, যেটাকে আমি 2 নাম্বার দিয়েছি। সোলার কুকার একটি ধাতব বাক্স যার চারিদিকে তাপ নিরোধক আবরণ থাকে। বোঝা গেল? তারপর কি, সূর্য শক্তিকে একটি প্রতিফলকের সাহায্যে কেন্দ্রীভূত করে ভেতরে ফেলা হয়, ঠিক আছে, এবং উচ্চ উষ্ণতায় রান্না করা হয়। তাহলে আমরা কি পড়লাম, একটা ধাতব বাক্স থাকবে, তাই না? ধাতব বাক্স, তার চারদিকে মানে এরকম একটা জিনিস ধরতে থাকলো যেন আলো রিফ্লেক্ট হয়ে এই জায়গাটাতেই পড়ে। আবার এদিকেও কিছু একটা থাকলো, এখান থেকে আলো রিফ্লেক্ট হয়ে সব এক জায়গায় পড়ে। তাহলে 1 নাম্বার কি, যে কালো হবে বাক্সটা, তাই না, যেন হিটগুলো কি সব মানে শোষণ করে নিতে পারে। 2 নাম্বার কি, সব আশেপাশের হিটগুলো যেন ওখানেই পড়ে, বেশি হিট আসে, সেই জন্য কি প্রতিফলক লাগাতে হবে চারিদিকে, তাই না? আর আরেকটা কি বললাম যেন, এটা জিনিসটা কি হবে, একটা ধাতব বাক্স হবে। তো এই 3টা খুব সহজেই মুখস্থ হয়ে যাবে, তাই না? তারপর কি বলেছে,
কুকারের উপরিভাগে একটি কাচের প্লেট দ্বারা আবৃত করে রাখা হয়। কাচের প্লেট কেন দিচ্ছে উপরে বল? রিফ্লেক্ট করে যাতে কি রিফ্লেক্ট করে? ওটা তো আমার করতে হবে, হিটটাকে তো ভেতরে আটকাতে হবে, রিফ্লেক্ট করলে তো হবে না। আচ্ছা তো গ্রিন হাউসে কি পড়েছিলি আগের দিন? কাচের ঘর কি করে? কাচের ঘরই তো গ্রিন হাউস এফেক্টটা দেখায়, তাই না? যাতে আলোটা তাহলে এই কাচের ভেতর দিয়ে ইয়েগুলো ঢুকবে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি শক্তির বা কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো ঢুকবে, ঢুকে কিছুটা শক্তি শোষণ হয়ে যাবে, কিন্তু বের হয়ে যখন যেতে চাইবে তখন শক্তি কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে যাবে, তখন আর বেরোতে পারবে না, তখন এটার ভেতরে আটকে যাবে। সেই জন্য গ্রিন হাউস এফ প্রভাবটা সৃষ্টি করার জন্য একটা কাচের বাক্স মানে কাচের একটা লেয়ার দেওয়া হয় উপরে। তাহলে সবগুলো কাজই আমরা 4টা পয়েন্ট কেন করছি? যেন ভেতরে তাপটা থাকে, তাপ যেন বেশি তাপ শোষণ করে, ওই জন্য কালো রং করছি, ঠিক আছে? আর বাক্সটা তো ধাতব বাক্স, ওটা কি বলবো। আর তারপরে হচ্ছে তোর আরেকটা কি দেখলাম যেন, সব মানে চারিদিকে আমরা কি প্রতিফলকের ব্যবস্থা করলাম, যাতে সেন্টার মানে আশেপাশের সব শক্তি, আলো তাপ শক্তি সেন্টারে চলে আসে, এক জায়গায় চলে আসে, তাই না? আর আরেকটা কি বললাম, যে গ্রিন হাউস এফেক্টটা যেন দেখায়, মানে যা তাপ আসছে সেগুলো যেন বেরিয়ে না যেতে পারে। সেই জন্য কি করতে হবে আমাদের বল? একটা কাচের প্লেট দিয়ে ঢেকে দিলাম জিনিসটাকে, ঠিক আছে? কি বলেছে? এটি একটি সস্তা, শক্তি সংরক্ষক এবং দূষণমুক্ত পদ্ধতি। এবার কি সৌরকোষ বা ফটোভোল্টাইক কোষ, ঠিক আছে? কোষ মানেই কি বললাম একটু আগে, ভৌত বিজ্ঞানে কোষ মানেই ব্যাটারি, বোঝা গেল? আর জীবন বিজ্ঞানে কোষ মানে শরীরের কোষ। দেখ, এই কোষ সৌরশক্তিকে কাজে লাগিয়ে কি করে? সৌরশক্তির থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে, তাই না? এখানে কি ব্যবহার হয়? অর্ধপরিবাহী সিলিকন বলে একটা জিনিস থাকে। সিলিকন একটা কি অর্ধপরিবাহী, ঠিক আছে? সেটা ওই যে বালিতে দেখবি, বালিটা চিকচিক চিকচিক করে কিসের জন্য? যে জিনিসটা চিকচিক চিকচিক করে সেটাই হচ্ছে সিলিকন। তাহলে হয়ে গেল এই প্রথম মনে রাখার জিনিস কি, যখন আমরা কারেন্ট করব, ওই কারেন্ট উৎপাদন করব ডিরেক্ট সূর্যের আলো থেকে, তখন আমরা অর্ধপরিবাহী পদার্থ সিলিকন ইউজ করব, ঠিক আছে? এবার আলোক রশ্মির ফোটন কণা অর্ধপরিবাহীতে আপতিত হলে ওর মধ্যেকার ইলেকট্রনগুলি উত্তেজিত হয় ও বিচ্যুত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, বোঝা গেল? এই তত্ত্বের ওপর সৌরকোষ গঠন করা হয়। অনেকগুলো সৌরকোষ পরপর সাজিয়ে সোলার প্যানেল তৈরি হয়, ঠিক আছে? কি বলেছে এখানে, যে আলোক রশ্মি, আলো যে আছে, ঠিক আছে? আলো কি তরঙ্গ পড়েছি আমরা, তো আলো নিয়ে তোর এটা নিয়ে বিস্তর বৈজ্ঞানিক মহলে আর কি আছে, তর্ক বা যা খুশি বলতে পারিস। এক একটা বিজ্ঞানী বলে আলো তরঙ্গ, এক একটা বিজ্ঞানী বলে আলো কি কণা। শক্তি তো অবশ্যই শক্তি, শক্তি সবসময় শক্তি। কেউ বলে যে এটা তরঙ্গের আকারে আসছে, কেউ বলে না তরঙ্গ না, এরকম করে কণা কণা করে ছিটিয়ে ছিটিয়ে আসছে, প্যাকেটে প্যাকেটে করে আসছে। তো প্রত্যেকটা প্যাকেটকে কি বলা হয়? আলোর প্রত্যেকটা প্যাকেট বা প্রত্যেকটা কণাকে ফোটন বলা হয়, বোঝা গেল? ফোটন মানে কি আলোর কণা, সোজা কথায়। তাহলে আলোক রশ্মির এই ফোটন কণাগুলো আছে, ঠিক আছে? এই ধর এটা তোর কিছু একটা জিনিস আছে, এটা সোলার সেল, বোঝা গেল? এখানে কি ফোটন কণাগুলো আসছে, এখানে এরকম করে ফোটন কণাগুলো এখানে ধাক্কা মারছে, এখান থেকে অর্ধপরিবাহী থেকে কি হচ্ছে, সিলিকন থেকে বল, ফোটন কণাগুলো ধাক্কা মারছে, আর এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? এবার আমি যদি এখানে তোর একটা তার কানেক্ট করে দিই এদিক থেকে, ঠিক আছে? তার কানেক্ট করে দিলাম, এদিক থেকেও তার কানেক্ট করে দিলাম, আর এখানে তোর ভালো করে তার কানেক্ট করে দিলাম ধর দুদিক থেকে। তাহলে ইলেকট্রন আসছে, তাহলে ইলেকট্রনগুলো কি হবে? এদিকে গিয়ে এরকম করে চলে যাবে এদিক থেকে, তাই না? তারপরে কি হবে? এখানে ধর তোর একটা ব্যাটারির মতো আমি দিয়ে দিলাম, ঠিক আছে? একটা ব্যাটারি সেট করলাম এখানে। কি হবে তাহলে? ব্যাটারিটা চার্জ হতে শুরু করবে, বোঝা গেল? ইলেকট্রন মানে কারেন্ট প্রবাহিত হলেই কি হবে? এই ইলেকট্রন ছুটে এদিক দিয়ে আসছে, এখানে তোর ব্যাটারি পেয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? চার্জ হওয়া শুরু করবে, তাই না? ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে, বোঝা গেল?
আর মানে এই জিনিসটা তোরা জানিস তো, এই জিনিসটাই আমি আঁকাই আরেকবার। এটা হচ্ছে ব্যাটারি আমার, ঠিক আছে? এটা কি কোষ বা ব্যাটারি। এটা ধর তোর কি ওই ইয়েটা, ওই ফটোভোল্টাইক কোষ যেটা, সেটা। এখানে কি হচ্ছে, ফোটন কণাগুলো আসছে আর এখান থেকে কি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এই তারের মধ্যে। ইলেকট্রন বেরিয়ে কি হচ্ছে, এদিক থেকে ফ্লো হচ্ছে। আর এখানে কি বর্তনী কানেক্টেড আছে, তাই না? তো এদিক থেকে যতগুলো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এদিক থেকে ব্যাটারির মধ্যেও কিন্তু কি হচ্ছে, ব্যাটারিতে এদিকে ইলেকট্রনগুলো আসছে ধর, আর এদিক থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে এখানে চলে যাচ্ছে। যেন এখানে ইলেকট্রনের কিন্তু ঘাটতি ঘটছে না, যে ভাববি এটা তো ইলেকট্রন শেষ হয়ে যাবে, না। এই পুরা বর্তনী কানেক্ট আছে মানে ইলেকট্রন এদিক দিয়ে বের হচ্ছে, ইলেকট্রন এদিক দিয়ে ফিরে যাচ্ছে। বর্তনী কানেক্টেড আছে মানেই তোর ইলেকট্রন গোটাটার মধ্যে ঘোরাঘুরি করছে। বোঝা গেল? এই ঘোরাঘুরি করছে যে তোর ইলেকট্রনটাই কিন্তু শক্তি না, যে তুই ভাবছিস যে ইলেকট্রন ছুটিয়ে দিচ্ছে, ইলেকট্রনগুলো আমার শক্তি না। যে ছুটিয়ে দিচ্ছে, এই যে চলে যাচ্ছে ইলেকট্রনটা এদিক থেকে ফিরে আবার এদিকে, ঠিক আছে? এটাই হচ্ছে কি, এই যে যাচ্ছে, যে যাওয়ার শক্তিটা, সেই শক্তিটাকেই আমরা কি এখানে ব্যাটারিটাকে চার্জ করে দিচ্ছি। চলাচল করতে তো একটা শক্তি লাগে, তাই না? সেই শক্তিটা আমাদের দরকার। সৌরশক্তিটা এই ইলেকট্রনটাকে এরকম করে ঘুরিয়ে আবার এখানে আনছে, সেই শক্তিটাই আমাদের কি হচ্ছে, ব্যাটারিতে চার্জ করে দিচ্ছে। সেই শক্তিটা ব্যাটারির মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। ইলেকট্রনগুলো কিন্তু ভাবিস না যে ইলেকট্রন মানেই আমার শক্তি, ঠিক আছে? তো এইভাবে এটা কাজ করবে। এবার কি বলেছে, এই বিদ্যুৎ শক্তিকে তুই যেভাবে ব্যাটারিতে সঞ্চয় করে রাখতে পারবি, ঠিক আছে, সরাসরিও ব্যবহার করা যায়। তো এখানে তো ব্যাটারি না লাগিয়ে যদি তুই একটা ফ্যান বা লাইট লাগিয়ে দিতিস, তাহলে ওগুলো ডিরেক্টলি জ্বলতো, লাইটটা ডিরেক্টলি জ্বলতো বা ফ্যানটা ডিরেক্টলি চলতো, তাই না? ওটাই বলেছে, তুই ব্যাটারিতেও স্টোর করতে পারিস, চার্জ করতে পারিস ব্যাটারি, অথবা ডাইরেক্টও তুই এখানে ব্যাটারির বদলে তুই কিছু একটা লাইট ফ্যান করে নিতে পারিস। এবার এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে পাম্পের সাহায্যে জলও তোলা যায়। মোটর গাড়িতে সোলার প্যানেল বসিয়ে গাড়িও চালানো যায়। ইলেকট্রিক কার প্লাস ইলেকট্রিসিটিটা তোর ইয়ের থেকে, মানে অত্যন্ত আধুনিক জিনিস। এক তো ইলেকট্রিক কার যেটা আধুনিক, তার মধ্যে কারেন্টটাও তোর চার্জ দিচ্ছে না, ওটা তোর সূর্য থেকেই চার্জ হয়ে যাচ্ছে। তারপরে কি বলেছে, কৃত্রিম উপগ্রহতে শক্তির প্রধান উৎস হচ্ছে সৌরকোষ, ঠিক আছে? কৃত্রিম উপগ্রহ কোথায় থাকে? ওই মহাকাশে থাকে, তাই না? ওখানে তো অন্য কোনো শক্তির উৎস নেই তোর, যে ওখানে কয়লা জ্বালাবি বা কিছু করবি, ওরকম তো হবে না, তাই না? মানে বায়ুমণ্ডলও নেই যে তোর হাওয়ায় হাওয়ায় তোর কারেন্ট তৈরি করে নিবি হাওয়া শক্তি কাজে লাগিয়ে। কি আছে খালি ওখানে? সূর্য থেকে আলো আসে, তাই না? সূর্য থেকে আলো আসে, সেই জন্য ওটাই একমাত্র প্রধান উৎস কিসের, শক্তি উৎপাদন করার। তাহলে সৌরকোষ কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট এই কথাটা, কৃত্রিম উপগ্রহের শক্তির প্রধান উৎস। বোঝা গেল, তাই তো? তারপরে কি বলেছে, বেতার কেন্দ্র ও টিভি রিলে স্টেশনে সোলার প্যানেল ব্যবহৃত হয়। এবার কি, এটা বোঝার কিছু নেই, মুখস্থ। তারপর কি, ট্রাফিক সিগন্যাল। তারপরে যে তোরা দেখবি ওই ক্যালকুলেটর কিনতে হবে যদি কেউ সায়েন্স নিয়ে পড়তে পারিস, ইয়েতে 11-12-এ সায়েন্টিফিক ক্যালকুলেটর, সেখানে কিছু কিছু ক্যালকুলেটর হয়, সেখানে কি দেখবি যে ওই ছোট্ট একটা সোলার প্যানেল টাইপের আছে, ছোট্ট, ওটা দিয়েই চার্জ হয়ে যায় ক্যালকুলেটর, ঠিক আছে? মানে আলাদা করে ব্যাটারি দিতে হয় না, নিজে নিজেই সূর্যের আলোতে চার্জ হয়ে যায়। তো সৌরশক্তির সম্পর্কে আর কিছু নেই, মূলত দুটা জিনিসই ছিল। কি কি? একটা হচ্ছে তোর সোলার কুকার, আর একটা কি সোলার কোষ। তাহলে এটা একটা সোলার কুকার ছিল, আর একটা ছিল তোর হচ্ছে কই গেল সোলার কোষ যেটা। এবার কি, সেকেন্ড আমাদের ওই পুনর্নবীকরণযোগ্য শক্তি। বোঝা গেল? আচ্ছা, একটা জিনিস তোদেরকে বলি আমি, যে বেশিরভাগ পুনর্নবীকরণযোগ্য শক্তি যেগুলো, সেগুলো কি অচিরাচরিত হয়। মানে পুনর্নবীকরণ যেগুলো হচ্ছে তোর আমরা যত খুশি ইউজ করতে পারি, সেগুলোর ব্যবহারই আমরা জেনারেলি করি না। যেগুলো শেষ হয়ে যাবে আমরা সেগুলোই ব্যবহার করি। তাহলে আমি কি বললাম, যে পুনর্নবীকরণগুলো কি হয়, পুনর্নবীকরণ যোগ্যগুলো জেনারেলি অচিরাচরিত, তাই না?
চরিত, বোঝা গেল? আর তাহলে যেগুলো অনবীকরণযোগ্য শক্তি সেগুলোই হচ্ছে আমাদের কি চিরাচরিত, তাই না? এবার দেখ কি বলেছে, তোরা টারবাইন জিনিসটা জানিস কি? কি বলতো? তো পাখার মতো যেটা সমুদ্রের কাছে লাগানো থাকে। এই ফ্যান দেখতে পাচ্ছিস, ফ্যান মোটর যে থাকে ছোট, ওই মোটরই তো ফ্যান, একই জিনিস, তাই না? ওটা ছোট থাকে মোটরে, ফ্যানে বড়। তো এই যে ফ্যান যে দেখতে পাচ্ছিস, তোরা একটা যদি কাজ করিস, এই ফ্যান আছে ধর এটা, ঠিক আছে? ফ্যানের মধ্যে এখানে তোর কি দুটো তার থাকে, তাই তো? তারের মধ্যে তোর ধর এটা মোটর, ঠিক আছে? মোটর বা ফ্যান যা খুশি। তো এখান থেকে তোর কি করিস, এখানে একটা তুই যদি ব্যাটারি দিয়ে দিস, ঠিক আছে? এরকম করে ব্যাটারি দেখায়, হ্যাঁ, একটা বড় দাগ একটা ছোট দাগ, এরকম করে এটা ব্যাটারি, এটা মানে। তো এখান থেকে যদি কানেক্ট করে দিস তুই ব্যাটারির সাথে, তাহলে কি হবে, ফ্যানটা চলবে, ঠিক আছে? এবার তুই কি করলি যে না, ব্যাটারি খুলে আমি কি করলাম, এখানে একটা লাইট লাগালাম, মানে একটা ফ্যান আর একটা লাইট পরস্পরকে জুড়ে দিলাম, বোঝা গেল? এবার ফ্যানটাকে তুই যদি ঘোরাস, হাত দিয়ে ঘোরাচ্ছিস, এটা তো ব্যাটারি নয় যে ফ্যানকে চালাবি কোনো কিছু দিয়ে, নাই তো, তাই না? তো এখানে তুই ফ্যানটাকে হাত দিয়ে যদি ঘোরাস বা মোটরটাকে যদি হাত দিয়ে এরকম করে ঘোরাস, তখন কি দেখবি যে লাইটটা জ্বলতে শুরু করছে, ঠিক আছে? তাহলে কি হয় যে ফ্যান এমন একটা জিনিস, ঠিক আছে, বা মোটর এমন একটা জিনিস, সেটাকে তুই যদি কারেন্ট দিস তাহলে ও ঘুরতে শুরু করবে, আর যদি তুই নিজে থেকে ঘোরাস তাহলে ও কারেন্ট উৎপাদন করবে, তাই না? তো এটাই হচ্ছে তোর কি ওই টারবাইন, ডায়নামো টারবাইন, এই একই জিনিস কিন্তু মোটর টারবাইন, ঠিক আছে? এগুলো একটু একটু পার্থক্য আছে, কিন্তু মূলত একই জিনিস, যে একে কারেন্ট দিলে ঘুরবে বা ঘোরালে কারেন্ট তৈরি করবে, বোঝা গেল? তো আমাদের যত শক্তি টক্তি আছে, ধর চিরাচরিত অচিরাচরিত, বেশিরভাগ শক্তি, এই সোলার কোষটা বাদ দিলাম, ওটার প্রিন্সিপালটা অন্যরকম, কিন্তু অন্যান্য যত শক্তি আছে আমরা প্রধানত কি করি, ওগুলো দিয়ে কোনোভাবে এই টারবাইনকে ঘোরাই, ওই শক্তিটাকে দিয়ে টারবাইনকে ঘোরাই, এই টারবাইন দিয়ে কি হয়ে যায়, তারপরে গতিশক্তি তো ঘোরাচ্ছে, মানে কি গতি আছে, গতিশক্তি, তাই না? গতিশক্তিটা কি হয় ওখানে, গতিশক্তিটা কি শক্তিতে কনভার্ট হচ্ছে, বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তোর কয়লা পুড়িয়ে কিভাবে এটা করা হবে, টারবাইনকে ঘোরানো হবে? একটা ধর তোর এরকম জিনিস আছে হাঁড়ির মতো, মানে অনেক জল আছে, বোঝা গেল? তোর কয়লা পুড়িয়ে এই জল গরম করা হয়, এর মধ্যে ছোট্ট একটা ফুটো করে দেওয়া হয়। এবার কি হবে, এর মধ্যে যে জলীয় বাষ্পগুলো হবে, জলীয় বাষ্পগুলো এটা হঠাৎ করে খুলে দিলে প্রচণ্ড স্পিডে বের হবে, এত বড় জায়গায় কতগুলো জমা হয়েছে, তাই না? কিন্তু তুই ছোট্ট একটা জায়গা থেকে বেরোতে দিচ্ছিস, তাহলে কি হবে, এখান থেকে খুব স্পিডে জলীয় বাষ্পগুলো খুব স্পিডে বের হবে। এখানে তোর ওই মোটরটা বা টারবাইনটা এখানে রেখে দিলি, একে ধাক্কা মারবে, স্পিডে বের হয়ে ধাক্কা মারবে এখানে, আর এটাকে কি ঘোরাবে, আর এটা ঘুরলে কি উৎপাদন হবে, কারেন্ট উৎপাদন হবে। বায়ু শক্তিতে জল গরম করারও দরকার নেই, বায়ু এসে ডিরেক্ট এটাকে ঘোরাবে, তাই না? জোয়ার ভাটার শক্তি, জোয়ার ভাটা যখন আসে, জোয়ারের জলগুলোকে কি করা হয়, জোয়ারের জলগুলোকে, মানে জোয়ার মানে কি অনেকটা জল চলে আসলো, তাই না? এমনিতে ধর তোর এখানে জল ছিল, আর জোয়ার হলে কি জলটা তোর এখানে চলে আসলো। তো এই দেখ, এটা হচ্ছে আমাদের ধর নদীর পার বা সমুদ্রের পার, যেখানে জোয়ার ভাটা যেখানে হয়। এবার এখানে কি আমি একটা বাঁধ দিয়ে দিলাম, বাঁধ, ঠিক আছে? তো ভাটার সময় এখানে জল, সমস্যা নেই কোনো, আছে জলের মতো, জলের সময় ধর এতটা জল চলে আসলো, তাহলে কি হবে, এই যে বাঁধ যে দিয়েছিলাম আমি, বাঁধটার মধ্যে কি জলটা আটকে গেল, তাই না? আবার তো ভাটার সময় জলটা নেমে গেল, এদিকেরটা নেমে গেল, কিন্তু এদিকেরটা তো নামতে পারছে না। এদিকেরটা যখনই টানছে সমুদ্র মানে ভাটায় টানছে, বাঁধ দিয়ে তো আটকে যাচ্ছে, তাহলে এখানে জলটা আমার কি হয়ে গেল, আটকে গেল। তারপর এখানে ওই তোর ধর কোনো একটা জায়গায় ফুটো করে প্রচণ্ড স্পিডে জলগুলো বের করা হচ্ছে, টারবাইন ঘোরানো হচ্ছে, কারেন্ট উৎপাদন হচ্ছে, বোঝা গেল? জোয়ার ভাটার শক্তি ওইভাবে করা হয়। তো আমাকে কোনো না কোনোভাবে কি করতে হবে, ফাইনালি গিয়ে টারবাইনটাকে ঘোরাতে হবে, বোঝা গেল? টারবাইন ঘোরাতে হবে মানে ফ্যানটাকে তোর
নিজের থেকে কোনোভাবে ঘোরাতে হবে, তাহলে আমার কারেন্ট উৎপাদন হয়ে যাবে, তাই না? এবার দেখ বায়ু শক্তি বইয়ে কি বলেছে। বায়ুর গতিশক্তি হলো বায়ু শক্তি, তাই না? গতিশক্তি মানে কি? মানে গতির জন্য যে শক্তি সেটা গতিশক্তি, বোঝা গেল? হাওয়া কল বা বায়ু কলের সাহায্যে বায়ুর এই যান্ত্রিক শক্তিকে, ঠিক আছে, বায়ু শক্তিকে কি বলেছে, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। না এটা না, কথাটা এরকম না লিখে ওই তোরা লিখবি যে যান্ত্রিক শক্তি বা গতিশক্তিকে কি করা হয়, বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়, ঠিক আছে? বায়ুকলের একটি বায়ুচক্র একটি বৈদ্যুতিক পাখার মতো। বললাম বৈদ্যুতিক পাখা মানে ফ্যানকে পাখা বলে বাংলা, জানিসই তো। যা একটি দৃঢ় ও শক্ত কাঠামোর সঙ্গে শীর্ষবিন্দুতে উলম্বভাবে অবস্থান করা হয়। মানে ছবিটা যে দেখতে পাচ্ছিস বইয়ে, এই ছবিটা উলম্বভাবেই তো আছে এটা, তাই না? উলম্বভাবে এইভাবে একটা কি ফ্যানের মতো লাগানো হয়, তাই না? তো সেই পাখাটাকে ঘোরালে আমার কারেন্ট উৎপাদন হবে। দেখ কি বলেছে, বায়ুচক্রের কেন্দ্রীয় অক্ষদণ্ডের সঙ্গে বৈদ্যুতিক জেনারেটরের টারবাইনকে সংযুক্ত করা হয়। মানে এই যে লাঠিটা যে দেখতে পাচ্ছিস, সেই লাঠিটার মধ্যে পাখাগুলোর যে সেন্টার আছে, কেন্দ্র আছে, সেই কেন্দ্রে একটা কি করা হচ্ছে, ওই টারবাইন সংযুক্ত করা হচ্ছে, ঠিক আছে? বৈদ্যুতিক জেনারেটরের যে বৈদ্যুতিক জেনারেটরের টারবাইন মানে যা বললাম সেটাই, ঠিক আছে? তো টারবাইনকে সংযুক্ত করা হয়, ফলে টারবাইন প্রবল যদি ঘূর্ণন গতির সৃষ্টি হয়, সেটা কি করবে, টারবাইনে যদি কিছু টারবাইনটা ঘোরে তাহলে কি করবে, সেটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, বোঝা গেল? এবার কি কিছু উদাহরণ দিয়েছে। এই উইন্ড এনার্জি ফার্ম কোথায় কোথায় আছে ভারতের মধ্যে? গুজরাটের কি ওখা বলে একটা জায়গা আছে, সেখানে আছে অনেক। তামিলনাড়ুর তুতিকোরিনে আছে। তুতিকোরিন মানে একদম তোর দক্ষিণে, উড়িষ্যাতে দেখছি, পুরীতে আছে, বুঝলি, উড়িষ্যার। হ্যাঁ, আর আমাদেরও আছে, কোথায় বলতো? দীঘা, সাগরদ্বীপে আছে। সাগরদ্বীপ সাগরদ্বীপে মেলা হয় না, শুনিস তো? সাগরদ্বীপের মেলার কথা শুনিস নি? আচ্ছা, না আসলে নাই। সাগরদ্বীপ পশ্চিমবঙ্গের, সেখানেও কি এই পদ্ধতিতে প্রচুর বিদ্যুৎ উৎপাদন করা হয়, বোঝা গেল? বায়ু শক্তি কি একটি অচিরাচরিত, পুনর্নবীকরণযোগ্য, দূষণমুক্ত শক্তির উদাহরণ, তাই না? জোয়ার ভাটা শক্তি একটু আগেই বলে দিলাম, এখানে আর নতুন কিছু নেই। বাঁধ নির্মাণ করা হয়, এই কথাটা ইম্পর্টেন্ট, বোঝা গেল? জোয়ারের জলকে আটকে রাখার জন্য বাঁধ নির্মাণ করা হয়, তারপরে ওই টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবার দেখ ভূতাপ শক্তি, এখানেও কি করা হবে, তাপ থেকে আমার কি করব, তাপ থেকে আমার কি লাগবে, তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি লাগবে। এবার তাপ থেকে ডাইরেক্ট বিদ্যুৎ তো আমরা করতে পারি না, কয়লাতে কিভাবে করি, এখানেও সেইভাবে করব। কয়লাতেও করি কি, জল গরম করি কোনোভাবে, জল গরম করে জলীয় বাষ্পটা প্রচণ্ড স্পিডে বের হয়, সেটা দিয়ে টারবাইন ঘোরাই, ওখান থেকে আমরা বিদ্যুৎ পেয়ে যাই, তাই না? তাহলে তাপ শক্তিটাকে কি করব আমরা, প্রথমে কি করব, জল গরম করে জলীয় বাষ্প প্রচণ্ড স্পিডে বের করব, প্রচণ্ড স্পিডে বের হচ্ছে যে, ধাক্কা মারছে যে, সেটাই আমাদের পরে বিদ্যুৎ শক্তি হয়ে যাচ্ছে। তাহলে ধাক্কা মারছে, তাই না, প্রচণ্ড স্পিডে বের হচ্ছে, তাহলে সেটাকে কি বলা হচ্ছে, গতিশক্তি, তাই না? তাহলে তাপ শক্তিটা প্রথমে কি হচ্ছে, গতিশক্তি, তারপরে সেটা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ওটাই বলেছে, দেখ পৃথিবীর অভ্যন্তর খুবই গরম, সবাই জানি সেটা, পৃথিবীর ভেতরে কি আছে, লাভা টাভা আছে, তাই না? হ্যাঁ, ভূপৃষ্ঠের যত গভীরে যাওয়া যায় উষ্ণতা ততই বাড়তে থাকে। আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চলে প্রতি কিলোমিটার গভীরতা বৃদ্ধিতে উষ্ণতা প্রায় 100 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, বোঝা গেল? মানে 1 কিলোমিটার তুই নিচে গেলি, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে জল এখান থেকে নিচে গেলি তো জল ফুটতে শুরু করে দিল, ভাব, তাই না? যদি মানে উপরে 0 ডিগ্রি হয় তবু 1 কিলোমিটার গেলে তোর জল ফুটতে শুরু করে দেবে। তো এখানে কি বলেছে তারপরে, পৃথিবীর অভ্যন্তরে নিহিত এই শক্তিকেই ভূতাপ শক্তি বলা হয়, বা জিওথার্মাল এনার্জি। ইংলিশ টার্মগুলো কিন্তু মুখস্থ করবে, জিওথার্মাল এনার্জি, বোঝা গেল? যেসব অঞ্চলে উষ্ণ প্রস্রবণ বা আগ্নেয়গিরি আছে, সেই সব অঞ্চলে এই জিনিসগুলোকে বেছে নেওয়া হয়, বোঝা গেল, ভূতাপ শক্তি সংগ্রহ করার জন্য। তাহলে কি, যেখানে উষ্ণ প্রস্রবণ আর
আগ্নেয়গিরি আছে। উষ্ণ প্রস্রবণ মানে কি? ওই তো হট স্প্রিং। পড়েছিস না ভূগোলে? তাহলে উষ্ণ প্রস্রবণ যেখানে আছে আমি শিলচর আর যেখানে তোর হচ্ছে আছে আগ্নেয়গিরি আছে, তার কাছাকাছি কি এই জিনিসগুলো করা হয়। এই ক্ষেত্রে একটি বড় আর একটি ছোট ব্যাসের দুটি সমকেন্দ্রিক নলকে মাটির অভ্যন্তরে প্রায় 3 কিলোমিটার গভীরতা অবধি ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বাইরের নল দিয়ে সাধারণ উষ্ণতার জল পাঠানো হয় ভূপৃষ্ঠের অভ্যন্তরে। উচ্চ উষ্ণতায় সেই জল দ্রুত স্টিমে পরিণত হয় এবং ছোট ব্যাসের নল দিয়ে উচ্চ চাপে বেরিয়ে আসে। এই উচ্চচাপযুক্ত স্টিমের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবার দেখ কী বললো এখানে, যে আমরা বললাম যে কোনোভাবে কি করতে হবে, টারবাইনকে ঘোরাতে হবে, জল ফুটিয়ে জলীয় বাষ্প স্পিডে বের করে টারবাইনকে ঘোরাতে হবে। তো ওই কয়লারটা খুব সহজ ছিল, যে এরকম একটা জিনিস ছিল, এখানে তুই গরম করে দিচ্ছিস হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে কি করা হচ্ছে, এক্ষেত্রে যেখানে মাটির নিচে ধর তোর প্রচণ্ড গরম আছে, এখানে তোর দুটো নল সেট করা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এই একটা নল আর এর ভেতর ধর এই আরেকটা নল, সমকেন্দ্রিক দুটো নল। ঠিক আছে, একটা মোটা, বাইরেরটা অনেক বড়, মোটা ব্যাসটা বেশি, আর ভেতরের যেটা আছে নলটা সেটার ব্যাসটা কি অনেক কম, সরু। ঠিক আছে, এবার এখানে কি আমি ঠান্ডা জল দিচ্ছি। ঠিক আছে, এটা আমি অন্য কালি দিয়ে করি। ঠান্ডা জল দিচ্ছি আমি এদিক দিয়ে বাইরের থেকে। ঠান্ডা জলটা কি হচ্ছে, এখানে নিচে চলে যাচ্ছে, নিচে গিয়ে কি হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড। 3 কিলোমিটার, 1 কিলোমিটারেই তোর 100 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাচ্ছে, এখানে 3 কিলোমিটারে তাহলে কি 300 ডিগ্রি, মানে প্রচণ্ড গরম হয়ে যাবে, সব বাষ্প হয়ে যাবে জলগুলো যেগুলো আমি ঢালছি উপর থেকে। তো সেগুলো কি হবে, বাষ্পগুলো উপর থেকে তো আমি জল দিচ্ছি, এদিক দিয়ে বের হতে পারবে না, কিন্তু এই যে এখানে যে পাতলা ইয়েটা আছে সেটা দিয়ে কি হবে, সেটা দিয়ে বেরোতে চাইবে, তাই না? সেটা দিয়ে বেরোতে চাইবে আর এখান থেকে কি বের হয়ে যাবে। বোঝা গেল? এখানে আমি কি করব, টারবাইন সেট করব, টারবাইন ঘুরবে, আমার কারেন্ট উৎপাদন হবে, ওটাই বলেছে এখানে। বুঝা গেল? তাহলে দুটা সমকেন্দ্রিক, মানে সেন্টার সমকেন্দ্রিক মানে কি, এই একটা বৃত্ত, এই আরেকটা বৃত্ত, এদের কেন্দ্র কি সেম, ওটাই বলেছে যে সমকেন্দ্রিক দুটা নল নিতে হবে। বুঝা গেল? আমরা বাইরে দিয়ে জল দিব, নিচে গিয়ে গরম হবে, এটা দিয়ে ইয়েটা বের হয়ে যাবে, ওই জলীয় বাষ্প যেটা, সেটা প্রচণ্ড স্পিডে এটা দিয়ে বের হবে, এরা পরে টারবাইনকে ঘোরাবে, হয়ে গেল, কারেন্ট উৎপাদন হয়ে গেল, তাই না? তাহলে এটা সরু কেন নেওয়া হচ্ছে ভেতরের নলটাকে, বল, যেন প্রচণ্ড স্পিডে বের হতে পারে। এটা যদি তোর অনেকটা বড় নিয়ে নিতি তাহলে তো অনেকটা জায়গা জুড়ে বের হতো, তাহলে কি অতটা স্পিড হতো না? যত তুই এই জিনিসটাকে শুরু করবি তত তোর কি কম জায়গা পাবে বের হতে, তত তোর স্পিডে বের হয়ে যাবে, তাই না? বোঝা গেল তাহলে, তাই তো? কি হয়ে গেল এটা, তোদের ভূতাপ শক্তিটা হয়ে গেল। তাহলে আমরা কি পড়লাম, বায়ু শক্তি মানে 3 নাম্বার ছিল, জোয়ার ভাটা শক্তি 4 নাম্বার ছিল। জোয়ার ভাটা শক্তিতে কি ইম্পর্টেন্ট, বাঁধ নির্মাণটা ইম্পর্টেন্ট, তাই না? তারপরে কি ভূতাপ শক্তিতে কি ছিল, এটা 5 নাম্বার ছিল। বোঝা গেল? এবার কি এই বায়োমাস শক্তি। দেখ, বায়োমাস শক্তি পড়তে গেলে আমাদের আগে কি পড়তে হবে, বায়োমাস জিনিসটা কি, কৃষিজাত বর্জ্য, গাছপালা, আখের চিবড়ে, ভুসি, শাকসবজি, ফলমূলের খোসা, এগুলো হচ্ছে সব কি কৃষিজাত বর্জ্য, তাই না? তারপরে রান্নাঘরের অব্যবহৃত যে জৈব অবশেষ আছে, কচুরিপানা, প্রাণীর মলমূত্র বা প্রাণীর দেহাবশেষ, ঠিক আছে, এগুলো কি সবই কার্বন গঠিত জৈব পদার্থ, তাই না? বোঝা গেল? এই সব কিছুর মধ্যে কার্বন আছে, জানিস তো। জৈব পদার্থ মানে কি, সেটা হাইড্রোজেন আর কার্বন দিয়ে মূলত গঠিত হয়। আমাদের শরীর টরীর যা কিছু আছে জৈব পদার্থ বেশিরভাগই কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত হয়। তো হ্যাঁ, দেহাবশেষ ইত্যাদি কার্বন গঠিত পদার্থগুলির ক্ষেত্রে একত্রে কি বলা হয়, বায়োমাস বলা হয়। বোঝা গেল? এটা আমাদের 1 নম্বর পয়েন্ট, বায়োমাস জিনিসটাকে, সেটা আমরা মুখস্থ করব। তারপর কি পড়ব, যে বায়োমাসের রাসায়নিক যে শক্তিটা থাকে সেই শক্তিটাকেই আমরা বায়োমাস শক্তি বলি, তাই না? রাসায়নিক শক্তি মানে কি, মানে রাসায়নিক শক্তি কি বলবো, এটা ওই বিক্রিয়া টিক্রিয়া করে, জানিস না, রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া করে। তো কেন রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া করে, মানে কারা করে, যাদের মধ্যে কিছু রাসায়নিক শক্তি টক্তি আছে তারাই করে, তাই না?
তো রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে, এই শক্তিকেই কি বলা হয়? বায়োমাস শক্তি। বোঝা গেল? রাসায়নিক শক্তি জিনিসটা আর একটু ভালোভাবে বললে ভালো হতো মনে হয়। দেখ এখানে ওই যে তোরা বন্ড পড়েছিস না, 7-8 ছিল তো মনে হয়। আরে পরমাণু অণু যে বন্ড থাকে, বন্ধন, ঠিক আছে, ওগুলোই কিন্তু ওই বন্ধনের যে শক্তি আছে ওগুলোই অ্যাকচুয়ালি তোর কোনো না কোনোভাবে রাসায়নিক শক্তি। ওই বন্ধনগুলোই তো কখনো ভাঙে, কখনো অন্যটার সঙ্গে জোড়া হয়, ঠিক আছে। এই সবের জন্যই কি হয়, নতুন তোর পদার্থ তৈরি হয়, এটার থেকে ওটা, সেটার থেকে সেটা, আর কি হয়, বন্ডের থেকে কিছু এনার্জি রিলিজ হয়, তাই না? সেই শক্তিগুলোকেই রাসায়নিক শক্তি বলা হয়। যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন বন্ধনগুলো ভাঙা করার জন্য যে শক্তি উৎপাদন হয় সেটাকে কি বলা হয়? রাসায়নিক শক্তি। এবার দেখ কি বলেছে, বায়োগ্যাস। বায়োমাসকে বায়োগ্যাস প্ল্যান্টের বায়ুনিরুদ্ধ প্রকোষ্ঠে বায়ুর অনুপস্থিতিতে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বায়ুর অনুপস্থিতিতে, ঠিক আছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত করলে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় একটা গ্যাসীয় মিশ্রণ তৈরি হয় তাকেই জৈব গ্যাস বা বায়োগ্যাস বলা হয়। তাহলে কি করছি, বায়োমাস জিনিসটা কি আমরা জানি এখন, তাই না? ওই আবর্জনা সবাইকে বায়োমাস বলা হয়। এই বায়োমাসটাকে আমরা কি করছি, একটা প্ল্যান্ট মানে একটা জায়গার মধ্যে ধর তোর সেখানে বায়ু নিরুদ্ধ প্রকোষ্ঠ, মানে যেখানে তোর কোনো অক্সিজেন নেই, সোজা কথায় বায়ু নিরুদ্ধ বলতে আমাদের অক্সিজেনটা যেন না থাকে সেই ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তাহলে নোংরাগুলোকে আমরা একটা এমন জায়গায় ঢোকালাম যেখানে কোনো অক্সিজেন নেই বা বায়ুটাও কিছু নেই, ঠিক আছে। ওখানে আমরা কি করলাম, একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়াটার নাম কি, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। বোঝা গেল? কারণ মিথেন উৎপন্ন করে এই ব্যাকটেরিয়ার জন্য এটার নাম মিথানোজেনিক। যাই হোক, নোংরাগুলোকে আমরা একটা বায়ুশূন্য জায়গায় ঢোকালাম, ওখানে মিথানোজেনিক ব্যাকটেরিয়াকে আনলাম, তারপর মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলো কি করলো, একটা জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা কি করলো, এই জিনিসগুলোকে আরো পচিয়ে টচিয়ে গ্যাস তৈরি করে দিল, ঠিক আছে। এই গ্যাসটাকে আমরা কি বলবো, বায়োগ্যাস। এর প্রধান উপাদান কি, মিথেন। কত পার্সেন্ট, 60 থেকে 80%। এছাড়াও কি থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, তাই না, 15 থেকে 40% সামান্য, H2SO থাকে, আর কি থাকে, হাইড্রোজেন থাকে, জলীয় বাষ্প থাকে ইত্যাদি। H2S কি? হাইড্রোজেন এটা একটা গ্যাস, হ্যাঁ, এখানে সব কিছুই কি গ্যাস, ঠিক আছে। জলীয় বাষ্প আবার গ্যাস না, জলীয় বাষ্প তো জানিস, তাই না, মানে জল ফুটে যেটা বের হয় গ্যাসের মতো দেখতে, সেটাই জলীয় বাষ্প। তাহলে এটা হাইড্রোজেন সালফাইড, তাই না। আর এটা কি হয়ে গেল, বায়োগ্যাস তৈরির প্ল্যান্টটিকে কি বলা হয়, বায়োগ্যাস প্ল্যান্ট বলা হয়, তাই না। গ্রামাঞ্চলে গোবর গ্যাস তৈরি করার জন্য যে গোবর গ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়, ঠিক আছে, সেটাও মানে এই ধরনেরই একটা ব্যবস্থা। বোঝা গেল? এই বায়োমাস জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বায়োমাসের থেকে কিভাবে তৈরি হচ্ছে এটা, আর সোলার যেটা বললি সেটা, এই দুটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে হ্যাঁ, কোথায় গেল, গোবর গ্যাস প্ল্যান্ট এরকম তৈরি করা হয়। তো গোবর গ্যাস প্ল্যান্টের থেকে যে গ্যাস ট্যাস তৈরি হয়, গ্যাস দিয়ে জ্বালানো হয়, ডিরেক্ট জ্বালানির কাজেও তুই ব্যবহার করতে পারবি, অথবা ইচ্ছা করলে তুই কারেন্টও উৎপাদন করতে পারবি, তাই না। হিট শক্তি পেয়ে গেলে জল ফুটিয়ে ওটার থেকে তো কারেন্ট তৈরি করা যায়, জানিসই। তো বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদনের পরেও যে নিষ্ক্রিয় আবর্জনাগুলো পড়ে থাকে, তাই না, তাহলে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি করলো, ওই পচা জিনিসগুলোকে আরও পচিয়ে টচিয়ে গ্যাস তৈরি করে দিল, কিন্তু কিছু তো সলিড ওয়েস্ট পড়ে থাকলো, তাই না। সেগুলোতেও কি প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর ফসফরাস থাকে, বোঝা গেল। সেই জন্য সেগুলো ভালো সার রূপে ব্যবহার করা হয়, মানে ব্যবহৃত হয়, বোঝা গেল। তাহলে আমাদের সারও হচ্ছে, ওদিক থেকে তোর ইয়েও হচ্ছে, শক্তিও উৎপাদন করতে পারছি। এটার কি কি ব্যবহার হয় তো বললামই, জ্বালানি রূপে ব্যবহার হয় বা আলো জ্বালাতেও ব্যবহার হয়। দেখিস না, ওই আগেকার দিনে একটা গ্যাসের মধ্যে একটা লাইট ফাইটের ব্যবস্থা ছিল, গ্যাসের উপর একটা ছোট্ট ইয়ে থাকতো, গ্যাস জ্বালাতো, লাইটটাও জ্বলতো। হ্যারিকেন না, ওটার নাম জানি না আমি, কি নাম নাই মনে হয়, আলাদা কিছু, গ্যাস বাতি বলে হয়তো। আচ্ছা, বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে, আমি বললাম বিদ্যুৎ উৎপাদন করে গৃহস্থলীর বিদ্যুতের চাহিদা মেটানো হয়। আর কি এখানে আরেকটা লাস্ট যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ছবিটা, বোঝা গেল। গোবর গ্যাস প্ল্যান্টের এই ছবিও আঁকতে দিতে পারে। ছবিটায় কি করবি, মূলত
এই মাটির নিচে একটা এরকম প্রকোষ্ঠ থাকবে, মেইন জিনিসগুলো আমি বলে দিচ্ছি যেগুলো থাকতেই হবে। আর মাটির নিচে এরকম একটা প্রকোষ্ঠ থাকবে, এদিক থেকে কি করবি, একটা পার্টিশন দিয়ে দিবি, ঠিক আছে? তাহলে একটা চারকোনা বক্স বানালি, এদিক থেকে একটা পার্টিশন দিয়ে দিলি, ঠিক আছে? মানে উপরে একটা ঢাকনি দিয়ে দিলি, ছোট একটা ঢাকনি দিয়ে দিলি, এদিকে একটু ফাঁকা থাকবে, ধর এদিকে একটু ফাঁকা থাকবে। এবার এদিকে কি করলি, একটা এটা হচ্ছে ওই বায়োমাসগুলোকে ঢোকানোর ব্যবস্থা করলি এদিক দিয়ে, ঠিক আছে? আর এখানে কি হবে, সব এগুলো এখানে লিখবি, এগুলো বায়ু কি, যেখানে বায়ু শূন্য থাকবে এই জায়গাটা ভেতরেরটা, ঠিক আছে? বায়ু শূন্য থাকবে, এখানে মিথানোজেনিক ব্যাকটেরিয়া ফেলবি, এখান থেকে কি হবে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া ফেললি এই প্রকোষ্ঠের ভেতর বায়ু শূন্য প্রকোষ্ঠের উপর, এখান থেকে কি হবে, এটা হচ্ছে গোল দিবি মানে গ্যাস, ঠিক আছে? এখান থেকে গ্যাস ট্যাস উৎপন্ন হবে, গ্যাস উৎপন্ন হয়ে গেল, এরা তারপরে এদিক থেকে বেরিয়ে গিয়ে এখানে জমে থাকলো, কিটা জমে থাকলো, সলিড ওয়েস্টটা তাহলে এদিক থেকে গিয়ে এখানে তোর গ্যাস ট্যাস উৎপাদন করে এদিক থেকে এখানে জমে থাকলো, ঠিক আছে? আর এখানে কি হচ্ছে, এখানে গ্যাসটা যে উৎপন্ন হলো সেটা হচ্ছে, এটা ধর সিলিন্ডার এটা, ঠিক আছে? মানে ভাবতে বলছি, সিলিন্ডার তো না, অনেক বড় সিলিন্ডারের থেকে। তো এখানে উপরে গ্যাসটা সঞ্চিত হয়ে থাকলো এই ঘরটার উপরে, মানে এটা হচ্ছে মেন ঘর, তাই না? এই ঘরটা হচ্ছে মেন ঘর, যার নিচে কি হচ্ছে, বিক্রিয়াটা হচ্ছে বায়ুশূন্য প্রকোষ্ঠে, উপরে কি হচ্ছে, গ্যাসগুলো স্টোর হয়ে থাকছে। তো এখান থেকে পাইপ লাগিয়ে তুই গ্যাসটা ইউজ করবি, আর এদিক থেকে তোর কি আসছিল, সলিড ওয়েস্টটা আসছিল, গ্যাস উৎপন্ন করছিল, তারপর এদিক থেকে বেরিয়ে গিয়ে সার বানানোর জন্য এখানে জমা হচ্ছিল। তাহলে আমাদের মূলত 3টা প্রকোষ্ঠ আঁকবো, ঠিক আছে? 3টা প্রকোষ্ঠের মধ্যে বাঁদিকের প্রকোষ্ঠ দিয়ে কি বায়োমাস আসবে, ডান দিকের প্রকোষ্ঠ দিয়ে কি হবে, কাজ হওয়ার পর ওটা বের হয়ে যাবে সার হিসেবে ব্যবহারের জন্য। আর মাঝখানে কি, যেখানে গ্যাস উৎপন্ন হবে সেটার উপরেই আমার গোল করে দেবো, সেখানে গ্যাসটা স্টোর হয়ে থাকবে। বোঝা গেল, তাই তো? এবার কি বলেছে, হ্যাঁ, বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, ওই নোংরা টোংরা যা জিনিস আছে সেগুলোকে আমরা যদি জ্বালিয়ে দিই, ঠিক আছে? মানে যে কোনো জিনিসকে জ্বালালেই আমাদের কি হবে, শক্তি উৎপন্ন হবে, তাই না? আমাদের নোংরা জ্বালিয়ে শক্তি উৎপাদন করলে নোংরাও কমবে, আর কি হবে, ওদিক থেকে শক্তি উৎপাদন হয়ে যাবে। বোঝা গেল? সেই নোংরা দিয়ে, সেই হিট দিয়ে আমরা কি করব, আবার ওই জল গরম করে কি করব, টারবাইন ঘোরাবো, কারেন্ট উৎপাদন করব। হ্যাঁ, তোর বায়োমাস হয়ে গেল। এবার কি, বায়োফুয়েল, যেটা বায়োমাস, বায়োফুয়েল, জীবাশ্ম জ্বালানি, 3টা কিন্তু কনফিউজ হয়ে যাবি, 3টা এক জিনিস নয় কিন্তু। কি বললাম, জীবাশ্ম জ্বালানি, এদের উদাহরণ কি, কয়লা, পেট্রোল ইত্যাদি, ঠিক আছে? কেরোসিন। জীবাশ্ম জ্বালানি নট ইজ ইকুয়ালস টু কি, এখনই কি পড়লাম, বায়োমাস, গ্যাস না, মাস, মানে অ্যাকচুয়ালি এটা বায়োমাসের আন্ডারেই পড়ে, কিন্তু মানে এখানে এই চ্যাপ্টারে তোদের যে বায়োমাস বলতে যা বলা হয়েছে সেটা জীবাশ্ম জ্বালানি নয়। আর কি বলেছে এখানে, বায়োফুয়েল, ঠিক আছে? ফুয়েল, এই চ্যাপ্টারে এই 3টা জিনিস কি আলাদা, বোঝা গেল? বাট অ্যাকচুয়ালি সবগুলোকে আমরা কি বায়োমাস বলতে পারি কিন্তু। এই চ্যাপ্টারে এই 3টা জিনিস একদম আলাদা, এটা ভালো করে মনে রাখবি। কি হয়ে গেল, বর্জ্য বিদ্যুৎ হয়ে গেল, তাই না? তো এটা মনে হয় তোর 6 নাম্বার ছিল, এটা 7 নাম্বার, এবার 8 নাম্বার, ঠিক আছে? কি বলেছে, বায়োফুয়েলের ব্যবহার। জৈব পদার্থ থেকে দেখ যে তরল জ্বালানি উৎপন্ন হয় তাকেই বায়োফুয়েল বলা হয়। বায়ো মানে জৈব, তাই না? আর ফুয়েল মানে জ্বালানি, ওটাই বলেছে যে জৈব পদার্থ থেকে যে জ্বালানি উৎপন্ন হয়, তরল জ্বালানি উৎপন্ন হয়, ফুয়েল মানে জ্বালানি, তাকে কি বলা হয়, বায়োফুয়েল বলা হয়। প্রধান 2টা বায়োফুয়েল কি, উদাহরণ খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা কি, বায়ো ইথানল আর বায়ো ডিজেল, ঠিক আছে? বায়ো ইথানল আর বায়ো ডিজেল। এবার বায়ো ইথানলের সম্পর্কে 2 লাইন পড়তে হবে, আর বায়ো ডিজেলের সম্পর্কে 2 লাইন। কি বলেছে, বায়ো ইথানল এটা একটা উচ্চ শর্করা বা স্টার্চ সমৃদ্ধ পদার্থ, ঠিক আছে? স্টার্চ, শর্করা এগুলো পড়েছিস তো জীবন বিজ্ঞানে, তাই না?
স্টার্চ, হ্যাঁ। স্টার্চ শর্করা, ওই গাছের যে খাদ্য সঞ্চিত থাকে তাকে স্টার্চ রূপে, তাই না? এগুলো আবার পড়বি পরে ডিটেইলে। তাহলে উচ্চ শর্করা বা স্টার্চ সমৃদ্ধ পদার্থ সেটা হচ্ছে কি বায়োইথানল, ঠিক আছে? যেমন আখ, ঝোলা গুড়, তারপর হচ্ছে কি ভুট্টা ইত্যাদি থেকে সন্ধান প্রক্রিয়া মানে এটাও একটা কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে? বায়োকেমিক্যাল রিয়াকশন মানে জৈব পদার্থের এক ধরনের বিশেষ তোর কি রাসায়নিক বিক্রিয়া, যেটাকে আমরা সন্ধান বলি, ঠিক আছে? করে আচ্ছা বাদ দে ওগুলো, মানে আপাতত মনে রাখ এটা একটা প্রক্রিয়া, বেশি জানার দরকার নেই, ঠিক আছে? এই প্রক্রিয়ায় কি বায়ো ইথানল উৎপন্ন করা হয়। তাহলে প্রক্রিয়াটার নামটা খালি ইম্পর্টেন্ট, কি সন্ধান প্রক্রিয়া কি উৎপন্ন হয়? বায়ো ইথানল তৈরি করা হয়। বায়ো ইথানল কি একটি উচ্চ শর্করা সমৃদ্ধ পদার্থ। তাহলে এখানে এই 1 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, যেটা উচ্চ শর্করা জাতীয় বা স্টার্চ জাতীয়। 2 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে তোর এটা সন্ধান প্রক্রিয়া উৎপন্ন হয়, ঠিক আছে? 3 নম্বর ফ্যাক্ট কি এখানে, যে পেট্রোলের সঙ্গে 10% ইথানল মিশিয়ে মোটর গাড়ির ইঞ্জিনের জ্বালানি রূপে ব্যবহার করা হয়, তাই না? তো ভারতে এটা হওয়ার কথা আছে বা শুরু হয়ে গেছে নাকি আমি জানি না, যে পেট্রোল বলছে যে তোমাদের পেট্রোলের দাম একটু কমিয়ে দেব, তোমরা একটু ইথানল মেশাতে দাও, মানে সরকার থেকে বলছে, তাহলে কি হবে, তোমাদের গাড়ি একটু কম চলবে কিন্তু টাকাটাও আমরা অনেকটা কম দেব। আর তার 2 বছর আগে যেই মন্ত্রী এটা বলছে তার বেটা দেখা গেছে ইথানলে অনেক টাকা ইনভেস্ট করছে। এখন কেন বলছে বোঝাই যাচ্ছে না। তাহলে বায়োডিজেল কি, পরেরটায় চলে আসি। উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বির ট্রান্স এস্টারিফিকেশন ঘটিয়ে, ঠিক আছে? এটাও কি আরেকটা সন্ধান, যেরকম একটা প্রক্রিয়া ছিল জৈব রাসায়নিক প্রক্রিয়া, এটাও আরেকটা কি প্রক্রিয়া। উদ্ভিজ্জ তেল মানে গাছের থেকে যে তেল উৎপন্ন হয় বা প্রাণীর যে চর্বি থাকে সেগুলো ট্রান্স এস্টারিফিকেশন ঘটিয়ে কি একটা বিশেষ ধরনের লিকুইড তৈরি করা হয়, তাকেই বলা হয় কি বায়োডিজেল, ঠিক আছে? কি বলেছে, জ্যাট্রোফা গাছের বীজ থেকে তৈরি তেলের প্রক্রিয়াকরণের মাধ্যমেও বায়োডিজেল উৎপন্ন হয়। এটা একটা উদাহরণ দিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে কি 2টা জিনিস মুখস্থ করবি, একটা হচ্ছে উদ্ভিদের তেল আর প্রাণীর চর্বির কি ঘটিয়ে, ট্রান্স এস্টারিফিকেশন ঘটিয়ে হয় এটা, আর কি পড়বি ট্রান্স এস্টারিফিকেশন। আরেকটা কি বলেছে, উদাহরণটা পড়েছে যে জ্যাট্রোফা বলে একটা গাছ আছে, সেই গাছের বীজ থেকেও এই প্রক্রিয়ায় বায়োডিজেল প্রস্তুত করা হয়। বোঝা গেল? না মানে এই যে এটা জ্যাট্রোফা গাছের থেকে যেটা, সেটা এই ট্রান্স এস্টারিফিকেশন ঘটিয়ে কিনা সেটা বলেনি, বলেছে ওটার থেকেও প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়োডিজেল উৎপন্ন হয়। বোঝা গেল? বায়োডিজেলকে সাধারণত ডিজেলের সঙ্গে মিশিয়ে ডিজেল চালিত যানবাহন রূপে মানে ব্যবহার করা হয়। আগেরটা বায়োইথানল কার সঙ্গে মেশাচ্ছিলাম? পেট্রোলের সাথে। কার সাথে মেশাচ্ছিলাম? এখানে পেট্রোলের সাথে, ঠিক আছে? আর এখানে কার সঙ্গে মেশাচ্ছি? এখানে হচ্ছে বায়োডিজেলটা খুব সহজ, ডিজেলের সাথে, তাই না? ইথানলটা পেট্রোলের সাথে আর বায়োডিজেলটা ডিজেলের সাথে। এবার দেখ লাস্ট 2টা জিনিস আছে। কয়লা খনির মিথেন। কয়লা খনির মিথেন মানে কি, এই কয়লা খনিতে কয়লার তো বিভিন্ন লেয়ারে থাকে, তাই না? তো এই লেয়ারগুলোর মাঝে মাঝে কোথায় কি থাকে, মিথেন গ্যাস জমা হয়ে থাকে, কঠিন কেলাসিত আকারে মিথেন গ্যাস জমা হয়ে থাকে। বোঝা গেল? একে কি বলা হয়? কোলবেট মিথেন বলা হয়। তাহলে কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে অশোধিত মিথেন গ্যাসই হলো কি কোলবেট মিথেন। বোঝা গেল? বা CBM, বা এটাকে কয়লা খনির মিথেনও ডিরেক্ট বলা হয়। কয়লা উৎপত্তির সময় জৈব বস্তুর বিয়োজনে উৎপন্ন মিথেন কয়লার গাত্রের সূক্ষ্ম ছিদ্রের মধ্যে কি অধিশোষিত থাকে, মানে শোষণ হয়ে থাকে। কয়লার স্তরের মধ্যে ওই যে গ্যাস ফ্যাস উৎপন্ন হচ্ছিল, জীবাশ্ম মানে জীব টিপগুলো চাপা পড়ে, তো যখন জীবাশ্ম জ্বালানি তৈরি হচ্ছিল তখন ওই গ্যাসগুলো কি হচ্ছিল, ওই কয়লার বিভিন্ন লেয়ারে টেনে নিচ্ছিল, তাই না? অধিশোষিত হচ্ছিল, অধিশোষিত হয়ে কি হচ্ছিল, ওই আটকে ছিল, অশোধিত মিথেনগুলো আটকে ছিল কয়লার বিভিন্ন স্তরে। সেগুলোকে আমরা এখন কি ইউজ করব, কিভাবে ইউজ করব দেখ। কয়লার বিভিন্ন স্তরের মধ্যবর্তী ফাঁকগুলিতে মিথেন মুক্ত অবস্থায় বা জলের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় উচ্চ চাপে সঞ্চিত থাকে।
তাহলে কেমন থাকতে পারে? মুক্ত অবস্থায় থাকতে পারে, অথবা কেমন থাকতে পারে? জলের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় উচ্চচাপে সঞ্চিত থাকতে পারে। হয় একা একা থাকবে অথবা জলের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় থাকবে হাই প্রেসারে। ঠিক আছে, এবার কি কোলবেট মিথেনকে আহরণের জন্য ওই ভিন্ন ব্যাসার্ধের দুটি সমকেন্দ্রিক স্টিলের পাইপকে কি করা হয়? কয়লার স্তর পর্যন্ত প্রবেশ করানো হয়। এরপর পাম্পের সাহায্যে কয়লা স্তরের ওপর সঞ্চিত জলকে কি করা হয়? একটি পাইপের মাধ্যমে বের করে আনা হয়। ফলে কোলবেট মিথেনের ওপর চাপ হ্রাস পায় এবং কি হয়? অধিশোষিত মিথেন মুক্ত হয়, অপর একটি পাইপের মধ্যে দিয়ে উপরে উঠে আসে। মানে ওই যে কি বললাম, সমকেন্দ্রিক দুটো পাইপ নেওয়া হবে আবার। ঠিক আছে, ওটাকে যেখানে কোলবেট মিথেন আছে, এটা ধর মাটি, কোলবেট মিথেন পর্যন্ত এখানে ঢোকানো হলো। ঠিক আছে, এবার পাম্পের সাহায্যে জল টানা হচ্ছে। তো জল যদি টানা হয়, জল টানা হলে কি প্রেশারটা কমে গেল নিচে, তাহলে গ্যাসটা কি মানে গ্যাসের উপর চাপ কমে গেল, তাহলে গ্যাসটাও এই আরেকটা পাইপের মধ্যে দিয়ে বের হয়ে যাবে, সেটাই বলছে, তাই না? তাহলে কি মনে রাখবি এখান থেকে যে কোথায় গেল? সমকেন্দ্রিক ব্যাসার্ধের দুটো পাইপ থাকে। ঠিক আছে, তারপরে কি মনে রাখবি? হ্যাঁ, সমকেন্দ্রিক ব্যাসার্ধের দুটো পাইপ থাকে। তারপর কি জলের পাম্প দিয়ে কি করা হয়? জল বের করে আনা হয়। তার ফলে কি চাপ হ্রাস পায়, গ্যাস বের হয়ে যায়, ব্যাস, আর কিচ্ছু না। এক হচ্ছে সমকেন্দ্রিক, তাই না? দুই হচ্ছে কি পাম্পের সাহায্যে জল বের করা হচ্ছে। 3 নাম্বার কি চাপ হ্রাস পাচ্ছে, গ্যাস বের হচ্ছে। বোঝা গেল? এই কোলবেট মিথেন ভারতসহ বিভিন্ন দেশে জ্বালানির একটি গুরুত্বপূর্ণ উৎস। বোঝা গেল? এটা আমরা খুব কমই শুনেছি, কিন্তু এটা খুব প্রচলিত একটা মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা কি? কোলবেট মিথেনটা, তাই না? পশ্চিমবঙ্গের রানীগঞ্জ যে অঞ্চল আছে, জানিস তো, কয়লা খনি, সেখানে কি দৈনিক 5 লক্ষ কিউবিক মিটার কোলবেট মিথেন আহরণ করা হচ্ছে। 5 লক্ষ কিউবিক মিটার মানে অনেকটাই, কিন্তু 1 মিটার মানে তো জানিসই কতটা। 1 কিউবিক মিটার মানে ওটা দিয়ে গঠিত একটা কি 4 কোণা বাক্স। ঠিক আছে, ওটা নিয়ে একটা যদি তুই ঘনক গঠন করিস, সেটা হচ্ছে 1 কিউবিক মিটার, মানে বুঝতেই পারছিস কতটা বড়। 1 মিটার মানে তোর একটা বড় স্কেল, 3টা বড় স্কেল প্লাস আর একটু। ঠিক আছে, ওটা হচ্ছে 1 মিটার মোটামুটি। তোর এটা এতটা হবে হয়তো, যাই হোক। তো অত বড়টা হচ্ছে 1 কিউবিক মিটার, ওরকম 5 লক্ষ কিউবিক মিটার ডেইলি বের করছে, তাই না? মানে প্রচুর বের করছে। এবার কি লাস্ট জিনিস, সেটা হচ্ছে মিথেন হাইড্রেট। আগেরটা আমি একটা জিনিস ভুল বলেছিলাম, এখানে কেলাসাকার ছিল না কিন্তু। হ্যাঁ, এই কোলবেট মিথেন যেটা, সেখানে কেলাসাকার ছিল না। আমি প্রথমবার যখন বলেছিলাম কেলাসাকার বলেছিলাম, তো কেলাসাকারটা বলিস না। কেলাসাকার হচ্ছে কি মিথেন হাইড্রেট যেটা, সেটা কেলাসাকার। মানে জলের সাথে আগেরটা হয় সিঙ্গেল থাকছিল অথবা জলের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় থাকছিল উচ্চচাপে। কিন্তু মিথেন হাইড্রেট যেটা, সে জলের সঙ্গেই থাকছে, কিন্তু কিভাবে থাকছে? একটা কেলাসাকার পদার্থ গঠন করে থাকছে, কেলাসাকার কঠিন পদার্থ গঠন করে থাকছে। বোঝা গেল? কেলাস মানে কি? মানে কোনো একটা গঠন তৈরি করে থাকবে, এলোমেলোভাবে থাকবে না, নির্দিষ্ট একটা গঠন তৈরি করে থাকবে, ওটাকে কেলাস বলা হয়। কেলাস মানে বিশেষ কিছুই না, কিন্তু মানে একটা স্ট্রাকচার, সোজা কথায়, বুঝলাম তো, তাই না? তো এখানে কি বলেছে? কেলাসাকার কঠিন পদার্থ মিথেন হাইড্রেট, তাই না? জলের অণু দিয়ে গঠিত বরফ সদৃশ্য কেলাসাকার পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ হয়। এর সংযুক্তিটা তোর মুখস্থ করতে হবে। কি? মিথেন মানে CH4.5.7H2O, অথবা কি 4টা তোর মিথেন নিয়ে নিলি, ঠিক আছে, 4CH4.23 কি H2O, মানে 4টা মিথেন আর 4টা মিথেনের অণু আর 4টা জলের অণু মিলে, ঠিক আছে, এরকম করে কোনো একটা বিশেষ স্ট্রাকচার তৈরি করবে। সেই স্ট্রাকচারটাই বারবার করে রিপিট হবে। বোঝা গেল? একটা নির্দিষ্ট, ধর একটা ইট দিয়ে যেরকম বাড়ি তৈরি হয়, সেরকম একটা ইটের মধ্যে কি আছে? একটা ইটের মধ্যে 4টা মিথেন আর 23টা জল মিলে একটা বিশেষ ধরনের ইট তৈরি হচ্ছে। ঠিক আছে, সেই ইটটা দিয়ে বাড়ি তৈরি হচ্ছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে কেলাসের সংযুক্তি। সংযুক্তি মানে কি? ওই যে রাসায়নিক যে চিহ্নটা লিখেছি, সেটাই হচ্ছে কেলাসের ক্ষেত্রে সংযুক্তি বলা হয়। সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তর যে আছে, সেখানে প্রচুর পরিমাণে এই মিথেন হাইড্রেটটা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? পাললিক শিলাস্তরে, সমুদ্রের নিচে।
একে আগুনে বরফও বলা হয়, বোঝা গেল? মানে বরফের মতো কেলাসাকার, ওই জন্য বরফ বলছে। আর মানে মিথেন আছে, মানে ওর মধ্যে তো আগুনের জিনিসপত্র আছে, ওই জন্য আগুনে বরফ। এবার কি মিথেন হাইড্রেটে মিথেন কত পার্সেন্ট থাকে? 13.3%। এসটিপিতে 1 লিটার, এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, বোঝা গেল? তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 1 লিটার কোলবেড 1 লিটার কঠিন কি বলেছে মিথেন হাইড্রেট থেকে, বোঝা গেল, 170 লিটার মিথেন পাওয়া যায়। লিটার কিসের একক? আয়তনের, জানিসই তো। তো একটা কঠিন পদার্থ নিলাম, আমি কি 1 লিটার নিলাম। 1 লিটার একটা যদি কঠিন থাকে, সেটাকে আমি হিট দিয়ে বা কোনোভাবে যখন আমি এটা থেকে গ্যাস বানাচ্ছি, একজনের থেকে 170 জন ধর্তর হয়ে যাচ্ছে। মানে এইটুকু জায়গার থেকে, অল্প জায়গার থেকে এর 170 গুণ এতটা জায়গায় গ্যাস তৈরি হচ্ছে। মানে এতগুলো গ্যাস এতটুকু জায়গার মধ্যে কঠিন পদার্থের মধ্যে সঞ্চিত ছিল। তাহলে আমরা কি সমুদ্রের নিচ থেকে এই জিনিসটা পাচ্ছি, গরম করছি, 1 লিটার থেকে 170 লিটার আমাদের কি গ্যাস হয়ে যাচ্ছে, তাই না? এবার কি নিষ্কাশন পদ্ধতির কথা বলেছে। কি বলেছে নিষ্কাশন পদ্ধতি? উপযুক্ত মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করে এর কেলাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড যদি তুই প্রবেশ করে দিস, মানে একটা হিট করতে হবে এই জিনিসটাকে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কিভাবে মিথেন হাইড্রেট থেকে মিথেনটাকে আলাদা করা হচ্ছে। এক তো তোর হিট করতে হবে 1 নাম্বার, তাই না? আর 2 নাম্বার কি, 1 নাম্বার হিট করো, 2 নাম্বার কার্বন ডাই অক্সাইড প্রবেশ করাও, ব্যাস মিথেন গ্যাস বের হয়ে যাবে, বোঝা গেল? এরপর অধিক চাপ প্রয়োগ করে সংকুচিত করে মিথেনকে একটা জায়গায় সঞ্চিত করা হয়, তাই তো? তাহলে আমরা আজকে কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম প্রথমে যে জ্বালানি জিনিসটা কি, তাই না? জ্বালানি জিনিসটা কি ছিল? যেটা দহনে আমরা কি তাপ আর আলো পাচ্ছি, সেটাই জ্বালানি, তাই না? এবার বিভিন্ন পদার্থের কি আমরা দেখবো যে কোনটা একই পরিমাণ জ্বালালে বেশি পরিমাণ হিট দেয়, সেটা দিয়েই আমরা বিচার করব যে কে বেশি ভালো জ্বালানি, তাই না? তো সেই জিনিসটাকে কি বলা হয়? 1 কেজি তোর জিনিসের যে তাপ উৎপন্ন হয় জ্বালানোর ফলে, তাকেই তাপন মূল্য বলা হয়। তারপরে তাপন মূল্যের আমরা কি এখান থেকে ক্রমটা দেখে নিলাম, যে এলপিজির সবচেয়ে বেশি হয় আর ওই কাঠের সব থেকে কম হয়। কাঠের থেকে একটু বেশি কয়লা, তার থেকে একটু বেশি ডিজেল, তার থেকে একটু বেশি কেরোসিন, তার থেকে একটু বেশি পেট্রোল। মানে পেট্রোল ডিজেলের মধ্যে কে থাকে? কেরোসিন। পেট্রোল ডিজেলের মধ্যে কেরোসিন। আর আমাদের বাড়িতে যেটা সবচেয়ে কমন, বাড়িতে আছে, সেটা সবচেয়ে বেশিটা বাড়িতে আছে। আর পেট্রোল পাম্পে যেই দুটো আছে তাদের মাঝখানে বাড়িতে আগে যেটা থাকতো কেরোসিন, সেটা আছে, ঠিক আছে? আর সবচেয়ে কম কাঠ, কয়লাটা হচ্ছে তার আগে। মুখস্থ হয়ে গেল, তাই না? এবার কি জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা জানিস? একটা হচ্ছে কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখতে হবে, আর কি 2 নম্বর পরিবেশ দূষণ না হয়, ওগুলোই ডিটেলে বলেছে, তাই না? স্থিতিশীল উন্নয়ন কি সুনিয়ন্ত্রিত উপায়, একবারে শেষ না করে সুনিয়ন্ত্রিত উপায়ে আমরা জিনিসগুলো ইউজ করব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রাখবো। আর কি করব, এর আমাদের যে পুনর্নবীকরণযোগ্য যেগুলো শক্তি আছে সেগুলোর ব্যবহার বাড়াবো, তাই না? এবার পুনর্নবীকরণযোগ্য শক্তি আর অপুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ তো জানিসই। ওই কয়লা টয়লা যেগুলো ছিল জীবাশ্ম জ্বালানি, সবাই অনবীকরণযোগ্য, একবার জ্বালালেই শেষ। বাট তোর বায়োমাস, যেটা এখানে কি বলেছিলাম, বায়োমাস আর জীবাশ্ম জ্বালানির মধ্যে কনফিউজ হবে না। জীবাশ্ম জ্বালানি কি অনবীকরণযোগ্য, বাট বায়োমাস যেটা শক্তি সেটা পুনর্নবীকরণযোগ্য। কেন? কারণ জীবাশ্ম জ্বালানি তৈরি হতে কোটি কোটি বছর সময় লাগে, বাট তোর বায়োমাস শক্তি যেটা, সেটা কিছু দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর সূর্য শক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, এগুলো তো কোনো গল্প নেই, এগুলো সবসময় তুই ইউজ কর, তবু হতেই থাকবে। এবার দেখ পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণগুলো ছিল। প্রথমে কি ছিল? সৌরশক্তি, তাই না? সৌরশক্তির মধ্যে আমরা জানি যে চিরাচরিত অচরিত যা খুশি শক্তি আছে পৃথিবীতে, আমাদের গায়ের শক্তি, ঠিক আছে? যেখানে যা খুশি শক্তি দেখতে পাবি তুই সৌরজগতে, সব কিছুই কি অ্যাকচুয়ালি সূর্যের শক্তি, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এবার কি বলেছে, সূর্য শক্তির থেকে আমরা কিভাবে এখন আর কি ডিরেক্ট আমরা ইউজ করতে পারি সূর্য শক্তিটা, তার মধ্যে কিছু যন্ত্রের কথা বলেছে। সেটা হচ্ছে সোলার কুকারে রান্না করতে পারি, সোলার হিটারে জল গরম, ফটোভোল্টাইক কোষ, ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট বললাম খুব, সেখানে কি করতে পারি? বিদ্যুৎ উৎপাদন করতে পারি, আর সোলার হাউসে ঘরকে গরম রাখতে পারি। তারপর কি বললাম যে সোলার কুকারে
4টা ভালো পয়েন্ট ছিল, সবগুলোই আমরা কি করব যে হিটটাকে এক জায়গায় নিয়ে আটকাবো বাস। তো হিট একটা ধাতব বাক্স থাকবে, 1 নাম্বার পয়েন্ট হয়ে গেল। 2 নাম্বার কি, ওটাকে কালো রং করবো যেন হিটটা যা আসবে সেটা যেন সবটাই টেনে নিতে পারে, 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার কি করব আমরা, রিফ্লেক্টর লাগাবো চারদিকে, যেন রিফ্লেক্ট হয়ে চারদিকের আলোটা বেশি বেশি করে এক জায়গাতেই পড়ে, তাই না? 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার কি, একটা কাঁচ দিয়ে ঢেকে দেবো যেন গ্রিন হাউস এফেক্টটা দেখায়, যা হিট ভেতরে যাচ্ছিল সেটা যেন বাইরে বেরিয়ে যেতে অতটা না পারে, তাই না? তারপর কি পড়েছিলাম, ফটোভোল্টাইক কোষ, তাই না? কারেন্ট আসছে, আলো আসছে, তাই তো? আলো এসে কি হচ্ছে বল, বিদ্যুৎ উৎপাদন করছে। সেটার মধ্যে কি থাকে, সিলিকন থাকে, তাই না? অর্ধপরিবাহী পদার্থ সিলিকন থাকে, এই কথাটা ইম্পর্টেন্ট। তারপরে সিলিকনের ওপর কি পড়ছে, আলোক রশ্মি পড়ছে আর কারেন্ট তৈরি হচ্ছে, ব্যাস। এটাকে আমরা ডিরেক্টও ব্যবহার করতে পারি অথবা ব্যাটারির মধ্যেও ব্যবহার করতে পারি, তাই না? এবার তোর এর ব্যবহার কোথায় কোথায় মূলত করা হয় ওগুলো বলেছে, জানিসই, ওই সব জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু মহাকাশে যেই জিনিসগুলো আছে, ঠিক আছে, সেখানে অন্য কোনো ব্যবস্থা না থাকায় সেখানে শক্তির প্রধান উৎসকেই সৌরশক্তি বা সৌরশক্তির এই সৌরকোষ, মানে মহাকাশ স্টেশন ফেশন যে আছে সেখানে আমরা সৌরকোষকেই ব্যবহার করব, অন্য কোনো কিছু ব্যবহার করার আমাদের কি নেই, স্কোপ নেই, তাই না? তারপর দেখবি ওই ক্যালকুলেটর যেগুলো আছে নতুন, সেগুলো তো এখন সোলার কোষ ব্যবহার করা হচ্ছে, বাড়িতেও হচ্ছে, স্কুলেও হচ্ছে, তাই না? এবার কি, বায়ুশক্তির সাহায্যে কি করব, টারবাইনকে ঘোরাবো, কারেন্ট উৎপাদন হবে। গুজরাটের ওখা, তামিলনাড়ুর তুতিকোরিন, উদাহরণগুলো পড়বি, হ্যাঁ? গুজরাটের ওখা, তুতিকোরিন তামিলনাড়ুর, উড়িষ্যার পুরী, আর পশ্চিমবঙ্গের কোথায়, সাগরদ্বীপ, যেখানে মেলা হয়, তাই না? সেখানে কি করা হয়, এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বোঝা গেল। জোয়ার ভাটার শক্তিতে কি ইম্পর্টেন্ট বলেছিলাম, যে জোয়ারের জলটাকে আমাদের স্টোর করতে হবে, তারপর হঠাৎ করে ছেড়ে দিয়ে সেই শক্তিটা দিয়ে আমরা টারবাইন ঘোরাবো, তাই না? তো স্টোর করার জন্য আমাদের কি করতে হবে, একটা ছবি এঁকে বুঝিয়েছিলাম, বাঁধ দিতে হবে, বাঁধ দেবো, জোয়ারের জলটা আটকে যাবে, ভাটার সময় অন্য জলগুলো চলে যাবে, বাট যেখানে বাঁধ দিয়েছিলাম জলটা আটকে যাবে, সেটাকে আমরা রিলিজ করব, প্রচণ্ড জোরে জল বের হবে, আমরা টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি করব। ভূতাপ শক্তি কি, ওই দুটো ওই সমকেন্দ্রিক, তাই না? দুটো সমকেন্দ্রিক এরকম নল নিয়ে কি করব, বাইরেরটা দিয়ে কি করব, আমরা ঠান্ডা জল দেব, নিচে গিয়ে এটা জলীয় বাষ্প হবে, এটা সরু নল দিয়ে প্রচণ্ড স্পিডে জলীয় বাষ্পগুলো বের হয়ে যাবে, টারবাইন ঘোরাবো, কারেন্ট উৎপাদন হবে, তাই তো? তাহলে কি, সমকেন্দ্রিক দুটো নিতে হবে, কি যেন বলে ওটাকে, হ্যাঁ, দুটি সমকেন্দ্রিক নল নিতে হবে, যার মধ্যে একটির ব্যাস কম আর একটির ব্যাস বেশি। বেশিটা দিয়ে আমরা জল ঢোকাবো আর কমটা দিয়ে আমাদের কি বের হবে, জলীয় বাষ্প বের হবে, তাই তো? এবার কি, বায়োমাস শক্তি। বায়োমাস বলতে কি বোঝায়, ওই জৈব আবর্জনাকেই বায়োমাস বলে সোজা কথায়। এর মধ্যে যে রাসায়নিক শক্তি থাকে তাকেই বায়োমাসের শক্তি বলা হয়, বায়োমাস শক্তি বলা হয়। এবার বায়োগ্যাস কি, বায়োগ্যাস কিভাবে উৎপন্ন হয়, কি করব আমরা, বায়োমাসটাকে কি করব, একটা বায়ুনিরুদ্ধ। কোন কথাটা ইম্পর্টেন্ট এখানে, বায়ুনিরুদ্ধ কথাটা খুব ইম্পর্টেন্ট, মানে অ্যাকচুয়ালি অক্সিজেন থাকা যাবে না, তাহলে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কাজ করবে না, ঠিক আছে? তাহলে আমরা একটা বায়ুশূন্য ঘর নেব, সেখানে কি করব, ওই নোংরাগুলোকে ঢোকাবো, মিথানোজেনিক ব্যাকটেরিয়া দেবো, কি হবে, বায়োগ্যাস উৎপন্ন হবে, তাই না? আর পচে বায়োগ্যাস উৎপন্ন হবে, যেখানে মিথেন থাকবে মেনলি। তো গ্যাস এদিকে স্টোর হয়ে গেল, আর যেটা পড়ে থাকলো সেটা আরেক দিকে বের হয়ে যাবে, সেটার মধ্যে নাইট্রোজেন ফসফরাস বেশি থাকে জন্য কি হবে, সেটাকে আমরা পরে সার হিসাবেও ব্যবহার করতে পারবো। বোঝা গেল? আর এটার ছবিটাও ইম্পর্টেন্ট। ছবির মধ্যে কি করব, আমি প্রথমে একটা বক্স আঁকবো, ধর বক্সটাকে, মানে আমি মেন কোন জিনিসগুলো আঁকতেই হবে সেটা বলছি, তোরা বইয়ে যেরকম আছে ওরকম আঁকতে বলে তো খুবই ভালো। এখানে কি করব, এটা দিয়ে আমি বায়োমাস বা জৈব আবর্জনাগুলো এখানে ঢোকাবো, এখান থেকে এখানে চলে যাবে, এটা কি আমাদের বায়ুনিরুদ্ধ প্রকোষ্ঠ, তাই না? এখানে জমে যাবে, তাহলে নোংরাগুলো এদিক দিয়ে নোংরাগুলো দেবো, এখানে জমে যাবে, জমে গিয়ে কি হবে, এখানে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দেবো, এখানে গ্যাস উৎপন্ন করবে। গ্যাসটাকে আমরা কি করব বল, গ্যাসটা এখানে উপরে উঠে যাবে হালকা জন্য, এখানে স্টোর হয়ে গেল গ্যাসটা, তো এখানে একটা পাইপ লাগিয়ে পরে গ্যাস নিয়ে আমরা যা খুশি তাই করবো। আর এখান থেকে যে কাজটা হয়ে যাওয়ার পর এই ওয়েস্টগুলো এদিকে চলে যাবে, এদিকে গিয়ে স্টোর হয়ে যাবে, যেটা আমরা পরে সার হিসেবে ব্যবহার করব, তাই তো? হ্যাঁ। এবার কি বলেছে, বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন। বর্জ্য পদার্থ থেকে
বর্জ্য পদার্থ পোড়াবো, পুড়িয়ে কি করব, জল গরম করব, স্টিম তৈরি করব, স্টিম মানে বাষ্প প্রচণ্ড স্পিডে বের হবে, কি করব, টারবাইন ঘোরাবো, আমাদের কারেন্ট তৈরি হয়ে যাবে, তাই না? এবার কি বলেছে, বায়োফুয়েলের ব্যবহার। বায়োফুয়েল জিনিসটা কি, জৈব পদার্থ থেকে যে তরল জ্বালানি তৈরি হয় সেটাই ছিল আমাদের বায়োফুয়েল, তাই না? এদের মধ্যে দুটো ইম্পর্টেন্ট ছিল, একটা যেটা পেট্রোলের সঙ্গে মেশাই সেটার নাম বায়ো ইথানল, আর একটা যেটা ডিজেলের সঙ্গে মেশাই সেটার নাম বায়োডিজেল। এবার বায়ো ইথানলটা কী ছিল, এখানে কি মনে রাখতে বলেছিলাম, স্টার্চ বা শর্করা সমৃদ্ধ, তাই না? আখ, ঝোলা গুড়, ভুট্টা ইত্যাদির থেকে সন্ধান প্রক্রিয়ায় এটা পাওয়া যায়। তাহলে 1 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে এটা কি, স্টার্চ বা শর্করা সমৃদ্ধ। 2 নাম্বার কি, এটা সন্ধান প্রক্রিয়ায় পাওয়া যায় কিসের থেকে, আখ, ঝোলা গুড়, ভুট্টা ইত্যাদির থেকে, তাই না? এটা 10% ইথানলের সঙ্গে মিশিয়ে মোটর গাড়ির ইঞ্জিন রূপে ব্যবহার করা হয়, তাই তো? আর কি, বায়োডিজেল বলেছে। বায়োডিজেল কার সঙ্গে মেশাবো, ডিজেলের সঙ্গে, তাই না? এটা উদ্ভিজ্জ তেল বা প্রাণীর চর্বিকে ট্রান্স এস্টারিফিকেশন ঘটিয়ে বায়োডিজেল প্রস্তুত করা হয়। এখানে এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কি, জ্যাট্রোফা গাছ যে আছে সেই বীজ থেকেও প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়োডিজেল উৎপন্ন করা হয়। তাহলে দুইভাবে করা হচ্ছে, তাই না? একটা উদ্ভিদের তেল আর প্রাণীর চর্বির ট্রান্স এস্টারিফিকেশন ঘটিয়ে হচ্ছে, আর একটা কীভাবে হচ্ছে, জ্যাট্রোফা গাছের বীজ থেকে কোনো প্রক্রিয়ার মাধ্যমে হয়ে যাচ্ছে, তাই তো? আর কি, ডিজেলের সঙ্গে এটাকে মিশিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এরপরে দুটা ছিল, এটা এবার হচ্ছে ডিরেক্ট মিথেন নাম আছে যেগুলোর মধ্যে। এই সব জীবাশ্ম জ্বালানি তো মেইন মিথেন আছে জানিস এই সবগুলোতে, তাই না? এবার লাস্টের দুটা কি, নামের মধ্যেও মিথেন আছে। কয়লা খনির মিথেন, কোলবেড মিথেন যেটাকে বলা হয়, আর একটা কি, মিথেন হাইড্রেট। তো কোলবেড মিথেন যেটা, সেটা কি মুক্ত অবস্থায়ও থাকতে পারে, কয়লা খনির বিভিন্ন স্তরের মধ্যে মুক্ত অবস্থায় বা জলের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? এগুলোকে আমরা কি করব, ওই সমকেন্দ্রিক ভিন্ন ব্যাসার্ধের, একটা ছোট একটা বড়, তাই না? এরকম করে কি করব, আমরা সমব্যাসার্ধের দুটো নিয়ে মাটির নিচে নিয়ে চলে যাব। মাটির নিচে নিয়ে চলে গেলে কি হবে, তারপরে জল দেব, জলটাকে আমরা মোটর দিয়ে যখন ওঠাবো, জলটা উঠে গেলে কি হবে, চাপটা কমে যাবে, তখন গ্যাসগুলোও বের হয়ে যাবে, তাই না? তো আমাদের রানীগঞ্জে 5 লক্ষ কিউবিক মিটার মিথেন আহরণ করা হচ্ছে রোজ, ঠিক আছে? দৈনিক এটা বলেছে কিন্তু। তারপরে কি, মিথেন হাইড্রেট, যেটা মিথেন হাইড্রেট নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা মানে মিথেন হাইড্রেট মানে কি, হাইড্রেট মানে হাইড্রো মানে জল, জানিস তো? তো জলের সঙ্গে একটা মিথেনের কি, কিলাসাকার কঠিন পদার্থ, অনেকটা বরফের মতো দেখতে জিনিসটা, ঠিক আছে? এর সংযুক্তিটা ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতেই হবে কি, CH4.5.7H2O বা 4CH4.23H2O, তাই না? সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের মধ্যে প্রচুর পরিমাণে এই মিথেন হাইড্রেট পাওয়া যায়। একে আগুনে বরফও বলা হয় এই নামটা। তো আগুনে বরফ বলেও আসতে পারে, মিথেন হাইড্রেট না বলে কি বলে আসতে পারে, আগুনে বরফ, তাই না? আগুনে বরফ মানে বরফের মতোই দেখতে একটা জিনিস, আর আগুন আছে মানে সেটার মধ্যে মিথেন আছে, বোঝা গেল? আর 1 লিটার তোর কঠিন মিথেন হাইড্রেট থেকে 170 লিটার কি পাওয়া যায়, মিথেন পাওয়া যায়। নিষ্কাশন পদ্ধতি কি ছিল এটার, নিষ্কাশন পদ্ধতি কি ছিল, 1 নাম্বার হিট করব, 2 নাম্বার কি, কার্বন ডাই অক্সাইড প্রবেশ করাবো, তাই না? একটা হিট দেব, তারপর কার্বন ডাই অক্সাইড দেবো, আর মিথেন রিলিজ হয়ে যাবে। তারপর সেটাকে আমরা কোনোভাবে মানে বের করে বাইরে একটা ট্যাঙ্কিতে উচ্চচাপে স্টোর করে রাখবো ভবিষ্যতে ইউজের জন্য। তাহলে আজকে এতটুকুই থাক এই চ্যাপ্টার।